তাহলে আজকের ক্লাসের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। তো আজকের ক্লাসের টপিক আগে বলে দিই, তার আগে বলে দিই আগের দিনে জাভাস্ক্রিপ্ট নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? মানে আগের দিন জাভাস্ক্রিপ্ট সম্পর্কে অনেক কিছু আমরা পড়িয়েছিলাম, জাভাস্ক্রিপ্ট কি, কেন ইউজ করি বা কিভাবে কাজ করে, এই সমস্ত জিনিসগুলো আমরা আগের দিনের ক্লাসে পড়েছিলাম। ঠিক আছে, সেটাকে একটুখানি যদি চাই কেউ রিপিট করে দিতে পারি আমি, যে কিভাবে আমরা ওটাকে, কি জাভাস্ক্রিপ্ট অ্যাকচুয়ালি কি, সেই জিনিসটা যদি কারো জানার ইচ্ছা করে আমি ছোট করে একবার বলে দিচ্ছি। ওকে, জাভাস্ক্রিপ্ট জানার আগে আমি একবার কাজ করি, যেটা দেখে কালকে আগের দিন পড়াচ্ছিলাম, অর্থাৎ এক্সক্যালি ড্র, যেখানে একে একে আপনাদের দেখাচ্ছিলাম এই যে এই সেকশনটা, সেটাকে একবার জানা যাক। ওকে, তো ফার্স্ট অফ অল জাভাস্ক্রিপ্টের আমি একটা ডেফিনিশন আপনাদের বলেছিলাম, ডেফিনিশনটা খুবই ইজি, জাস্ট এটাকে যদি আপনি স্ক্রিনশট করে রাখেন তাহলে আপনার কাজ হয়ে যাবে। কি কি আছে? ফার্স্ট অফ অল জাভাস্ক্রিপ্ট, জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা সিঙ্গেল থ্রেডেড সিঙ্ক্রোনাস ইন্টারপ্রেটেড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। মানে অনেক বড় বড় এখানে ওয়ার্ড বলেছিলাম আমি আগের দিন, সব কটা এক্সপ্লেন করা আছে। যাদের জানা নেই এই জিনিসগুলো, আগের দিনের রেকর্ডিংটা দেখুন, তাদের সেখানে পুরোটাই কিন্তু খুব প্রপারলি এক্সপ্লেন করা। ওকে, সেটা আপনাদের দেখার দায়িত্ব, আপনারা দেখুন, দেখে আমাকে বলবেন যদি কোনো প্রবলেম থাকে। তো জাভাস্ক্রিপ্টের আমি যদি আপনাদের কাছে ছোট একটা কোয়েশ্চেন করি, জাভাস্ক্রিপ্টের সবার প্রথম নাম কি ছিল, কে বলতে পারবে? এনিওয়ান? জাভাস্ক্রিপ্টকে আমরা প্রথম কি নামে চিনেছিলাম? কেউ একজন কথা বললেন, আরেকবার জোরে বলুন। মোকা। মকা। মকা মানে কি? এখানে মকা মানে ওই ইন্ডিয়া পাকিস্তানের খেলা না, এখানে হচ্ছে MOCH। ঠিক আছে, মকা কথার অর্থ হচ্ছে আমাদের একটা কফির নামে প্রথম জাভাস্ক্রিপ্টের নাম দেওয়া হয়েছিল। দেন আমাদের জাভাস্ক্রিপ্টের নাম সেখান থেকে চেঞ্জ হয়, মানে মকা থেকে তারপরে চেঞ্জ হয় লাইভ স্ক্রিপ্ট, লাইভ স্ক্রিপ্টের পরে তারপরে ওটাকে করা হয় জাভাস্ক্রিপ্ট। ওকে, তো জাভাস্ক্রিপ্ট কি? জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্গেল সিঙ্গেল থ্রেডেড কথার মানে এনিবডি কে বলতে পারবে? আমি একটা এক্সাম্পলও দিয়েছিলাম আগের দিন, যদি কারো মনে থাকে একটুখানি বলুন, সিঙ্গেল থ্রেডেড কথার মানে কি? এগুলো কিন্তু ইন্টারভিউয়ের কোশ্চেন, এগুলো কিন্তু ইন্টারভিউতে আসে, সেই কারণে বলছি। ওকে, একমুখী স্যার, একমুখী একমুখী ঠিক না, বাট সে দুটো কাজ একসাথে করতে পারে না। করতে পারে, ঠিক আছে, একটা করতে পারে। হ্যাঁ, দুটো কাজ সে একসাথে করতে পারে না, সেটাকে বলা হয় সিঙ্ক্রোনাস অথবা সিঙ্গেল থ্রেডেড। দুটো একই টাইপের, সিঙ্ক্রোনাসটা আলাদা, কিন্তু সিঙ্গেল থ্রেডেড ব্যাপারটা কিছুটা ডিফারেন্ট। ঠিক আছে, সিঙ্গেল থ্রেডেড মানে হচ্ছে একটা কাজ সে একবারে করতে পারে। যেমন আমি আগের দিন কিছু একটা ছোট এক্সাম্পল দিয়েছিলাম, আপনি এক হাত দিয়ে একটা বৃত্ত বানান হাওয়ায়, আর এক হাত দিয়ে একটা চৌকো বানানোর চেষ্টা করুন, মানে একটা বক্স বানানোর চেষ্টা করুন, আপনি পারবেন না। যদি কেউ পারে সে সুপার হিউম্যান, মানে তার ব্রেন দু সাইডে দুভাবে কাজ করে। ঠিক আছে, সেই জন্যেই যদি সিঙ্গেল থ্রেডেড কথাটার মানে আপনাদের জানাতে হয়, তো সিঙ্গেল থ্রেডেড কথার মানে হচ্ছে যে একটা কাজ একবারে করতে পারে। ঠিক আছে, তাকে যদি দুটো কাজ একসাথে দেওয়া হয় সে করতে পারবে না, সেটাকেই বলা হয় সিঙ্গেল থ্রেডেড। কারণ একটা মাইক ওপেন করা আছে, শিবশঙ্কর বাবু একটু মাইকটা মিউট করবেন প্লিজ। অলরাইট, থ্যাংক ইউ। তারপরে আসছে সিঙ্ক্রোনাস। সিঙ্ক্রোনাস কথার মানে হচ্ছে, সিঙ্ক্রোনাস মানে আমি আগের দিনও পড়িয়েছিলাম, সিঙ্ক্রোনাস মানে কারো জানা আছে এনিবডি? সিঙ্ক্রোনাস কথার অর্থ কি? মনে নেই কারো? সিঙ্ক্রোনাস মিনস ইট এক্সিকিউটস লাইন বাই লাইন। সিঙ্ক্রোনাস মিনস ইটস না, ওটা ইন্টারপ্রেটেড। ঠিক আছে, সিঙ্ক্রোনাস কথার অর্থ হচ্ছে ওটা ইন্টারপ্রেটেড, অনিন্দবাবু ওটাকে বলা হয় ইন্টারপ্রেটেড, যেটাকে আমি বলেছিলাম। সিঙ্ক্রোনাস কথার অর্থ হচ্ছে প্রপারলি যদি বলি স্টেপ বাই আমি। স্টেপ, স্টেপ বাই স্টেপ, হ্যাঁ বলেন, শুভঙ্কর বাবু কিছু বলছেন? স্টেপ বাই স্টেপ। স্টেপ বাই স্টেপ, অ্যাকচুয়ালি ওটা ইন্টারপ্রেটেড। ঠিক আছে, যদি আগের দিন আমি বলে ফেলি ভুল করে সিঙ্ক্রোনাসে ওটা, তো সেটা একটা মানে কাইন্ড অফ ভুল, কিন্তু মানে মোস্টলি সেটা ঠিকও বলা যায়। কিন্তু সিঙ্ক্রোনাস কথাটা প্রপার মানে হচ্ছে, যদি জাভাস্ক্রিপ্ট যে স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করে কোডটাকে, তো স্টেপ বাই স্টেপ লাইন বাই লাইন এক্সিকিউট করার পর যখন সে দেখবে একটা কোড এসছে, ধরুন একটা লাইন আছে কোডের, সেখানে সেটা 2 সেকেন্ড টাইম লাগাবে, অর্থাৎ সেটাকে কমপ্লিট হতে 2 সেকেন্ড টাইম লাগবে। যদি জাভাস্ক্রিপ্ট সিঙ্ক্রোনাসলি কাজ করে, অর্থাৎ যে সিঙ্ক্রোনাস বিহেভিয়ার থাকে তার, সেটা যদি সেইভাবে কাজ করে, তাহলে ওই 2 সেকেন্ড টাইম যেটুকু লাগবে সেই কোডটা সেখানে দাঁড়িয়ে যাবে। অর্থাৎ সেখানেই আপনার কোডটা দাঁড়িয়ে যাবে, এবং তারপরে যে কোডটা রয়েছে সেটা সেখানে আর এক্সিকিউট হবে না, যতক্ষণ না সেটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, এটাকে কেমন করে ভাবতে পারেন? সিম্পলি ভাবুন একটা টিকিট কাউন্টার। কেমন করে? ধরুন আপনি একটা স্টেশনে টিকিট কাটতে গেছেন, রেলওয়ে স্টেশনে, সেখানে আপনার আগে একজন রয়েছে। ঠিক আছে, তো তার আগে মানে ধরুন আপনি সেই টিকিট কাউন্টারে দাঁড়িয়ে, যে আপনার আগে রয়েছে সে একটা টিকিট কাটছে, তার কাটতে ধরুন সে মান্থলি কাটছে, অর্থাৎ একটা মান্থলি টিকিট কাটছে, তার মান্থলিটা টিকিট কাটতে টাইম লাগবে। ঠিক আছে, 1 মাসের যেহেতু টিকিট, সেই কারণে আপনি ভাবছেন যে এর যতক্ষণ টাইম লাগছে আমি তা স্টেশন মাস্টারের কাছে কিছু জিজ্ঞেস করে আসি। ঠিক আছে, যখন আপনি জিজ্ঞেস করতে যাবেন তখন সেটা আপনার হবে না, যেহেতু আপনি সিঙ্ক্রোনাসলি কাজ করছেন। অর্থাৎ আপনার যতক্ষণ আপনার আগের যে লোকটা আছে যে মান্থলি টিকিট কাটছে, যতক্ষণ না তার কাজটা কমপ্লিট হচ্ছে ততক্ষণ আপনি সেই লাইন ছেড়ে বেরোতে পারবেন না, এরকম একটা ব্যাপার ভাবুন।
সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি সিঙ্ক্রোনাস। যতক্ষণ না আপনার আগের লাইন বা আপনার পরের লাইন যতক্ষণ না কমপ্লিট হয় জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে, একটা লাইন যদি এক্সিকিউট হতে 2 সেকেন্ড টাইম লাগায়, সেই লাইনটা যতক্ষণ না কমপ্লিট হবে তার নিচের যে লাইনগুলো থাকবে সেগুলো আর এক্সিকিউট হবে না। সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস বিহেভিয়ার। ঠিক আছে? এর একটা বিপরীত জিনিস আছে, সেটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস। এসিঙ্ক্রোনাস মানে সিঙ্ক্রোনাসের বিপরীত। এসিঙ্ক্রোনাস ব্যাপারটা হচ্ছে তার ঠিক উল্টো। অর্থাৎ আপনার যদি কোনো একটা কোড এক্সিকিউট হতে, কোনো একটা কোডের লাইন এক্সিকিউট হতে 2 সেকেন্ড টাইম লাগাচ্ছে, যদি এসিঙ্ক্রোনাস কোড হয় ওটা, তো জাভাস্ক্রিপ্ট কি করবে, ওই লাইনটা মানে ওই যে কোডটা থাকবে সেটাকে একটা সাইড করে দেবে, সেটা এক্সিকিউট পাশে হতে থাকবে, কিন্তু তার পরের লাইনগুলো পরপর এক্সিকিউট হবে। এটাকে বলা হয় এসিঙ্ক্রোনাস বিহেভিয়ার। কিন্তু সিঙ্ক্রোনাস বিহেভিয়ার ওই জিনিসটা, অর্থাৎ আপনার যদি কোনো কোড এক্সিকিউট হতে 2 সেকেন্ড টাইম লাগায়, তার পরের লাইনগুলো সেখানে দাঁড়িয়ে যায়। অর্থাৎ যতক্ষণ না সেটা কমপ্লিট হবে ততক্ষণ সেটা, তার পরের লাইনগুলো আর এক্সিকিউট হবে না। এটা হচ্ছে সিঙ্ক্রোনাস। বোঝাতে পেরেছি? হ্যান্ড রেজ করুন যারা যারা বুঝতে পেরেছে। সিঙ্ক্রোনাস বিহেভিয়ার বোঝাতে পেরেছি? খুবই ইজি, কিচ্ছু না। এটা সবকিছু আমরা ডেমনস্ট্রেট করে দেখবো। ভাববেন না যে এগুলো আমরা যে শুধুমাত্র পড়বো, থিওরি জানবো, এরকম না। সব ডেমনস্ট্রেট করে করেই শেখাবো। তারপরে হচ্ছে ইন্টারপ্রেটেড। ইন্টারপ্রেটেড যারা যারা জানে তারা কমেন্টে লিখে দিয়েছে যে স্টেপ বাই স্টেপ, লাইন বাই লাইন এক্সিকিউশন। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ইন্টারপ্রেটেড কথার অর্থ, সে একটা লাইন প্রথমে পড়ে, সেই লাইনটাকে এক্সিকিউট করে, এক্সিকিউট হয়ে গেলে পরের লাইনে চলে যায়, পরের লাইনটাকে পড়ে এক্সিকিউট করে, করে আবার পরের লাইনে চলে যায়। এই যে লাইন বাই লাইন এক্সিকিউশন, এটা হচ্ছে ইন্টারপ্রেটেশন, অর্থাৎ ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তো জাভাস্ক্রিপ্টের মতো আরেকটাও ল্যাঙ্গুয়েজের নাম বলেছিলাম যে হচ্ছে ইন্টারপ্রেটেড, সেটা হচ্ছে পাইথন। ঠিক আছে? পাইথন হচ্ছে একটা ইন্টারপ্রেটেড ল্যাঙ্গুয়েজ, ঠিক জাভাস্ক্রিপ্টের মতো। সেরকম আরও অনেক ল্যাঙ্গুয়েজ আছে, যেমন জাভা বলে যে ল্যাঙ্গুয়েজটার কথা বলি, জাভাও কিন্তু একটা কম্পাইলড এবং ইন্টারপ্রেটেড। অর্থাৎ সেখানে দুটো ফিচারই আপনি পাবেন। কম্পাইলেশন বলতে পুরো কোড একসাথে এক্সিকিউট হয়ে যায়, সেটাকে বলা হয় কম্পাইল কোড। ঠিক আছে? অথবা কম্পাইলেশন কোড। আর ইন্টারপ্রেটেড হচ্ছে তার ঠিক বিপরীত, অর্থাৎ একটা লাইন করে করে এক্সিকিউট হয়। তো সেরকম একটা কম্পাইলেশন মানে কম্পাইল হওয়া কোডের আমি এক্সাম্পল দিয়েছিলাম ল্যাঙ্গুয়েজের, সেটা হচ্ছে সি। সি ল্যাঙ্গুয়েজ কিন্তু একসঙ্গে সব এক্সিকিউট করে। ঠিক আছে? যদি আপনার 1000 লাইনের একটা কোড থাকে, সে লাইন বাই লাইন এক্সিকিউট করে না, সে পুরো কোডটাকে একবারে এক লাইনে পুরো এক্সিকিউট করে দেয়। ঠিক আছে? সেই কারণে সি ল্যাঙ্গুয়েজ অত্যাধিক লেভেলের ফাস্ট। মানে সেটা খুবই ফাস্ট, আপনি চোখে দেখতেও পারবেন সেটা যদি কেউ সিতে কোড করেন। সি ল্যাঙ্গুয়েজ খুবই ফাস্ট। কিন্তু অন্যদিকে জাভাস্ক্রিপ্ট সে কিন্তু একটু স্লো সি থেকে, কিন্তু অতটাও স্লো না যতটা সবাই ভাবে। তো সেই কারণে ইন্টারপ্রিটেশন কিন্তু একটু স্লো হয়। হলো? তো সিঙ্গেল থ্রেডের মানে বললাম, সিঙ্ক্রোনাস মানে বললাম, ইন্টারপ্রেটের মানে বললাম। অলরাইট? এবার জাভাস্ক্রিপ্টের কিছু প্রবলেম আছে। কি কি প্রবলেম আমি এখানে লিখেছিলাম। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ। কি বলেছিলাম আগের দিন? উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ। উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ বলতে কি বোঝানো হয়? এনিবডি জানা আছে কারো? উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ স্যার ওই বলুন। ভেরিয়েবলের মানে টাইপ ডিক্লেয়ার না করে, ডাটা টাইপ ডিক্লেয়ার না করে ইউজ করা যায়। ইয়েপ, ঠিক। সাবেরা ম্যাম যেটা বললেন যে ভেরিয়েবলের টাইপ ডিক্লেয়ার করা যায় না, মানে ভেরিয়েবলের টাইপ ডিক্লেয়ার করা যায় না বলতে কি বোঝানো হয়? জাভাস্ক্রিপ্টে যখন আমরা ভেরিয়েবলের সেকশনে যাব, অর্থাৎ আজকে ভেরিয়েবল পড়বো আমরা, জাভাস্ক্রিপ্টে যখন আমরা ভেরিয়েবল পড়বো তখন আমরা দেখব কি, একটা ভেরিয়েবল আমরা বানাবো, সেই ভেরিয়েবলের মধ্যে আমরা একটা নাম লিখব, কিন্তু সেই ভেরিয়েবলের মধ্যে যে নামটা থাকবে ঠিক তার পরে সেই ভেরিয়েবলের ডেটাটাকে আপডেট করব, করে তার মধ্যে একটা নাম্বার লিখে দেবো। তো এটা হচ্ছে একটা উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ। উইকলি টাইপ কথার অর্থ কি, এখানে কোনো ডেটা টাইপের সিন নেই। অর্থাৎ আপনি একটা নাম্বারের মধ্যে স্ট্রিং স্টোর করতে পারেন, একটা স্ট্রিং এর মধ্যে নাম্বার স্টোর করতে পারেন। এই জিনিসটা হলো একটা উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ। তো উইকলির বিপরীত হয় স্ট্রিক্টলি, অর্থাৎ খুবই শক্তপোক্ত টাইপিং ল্যাঙ্গুয়েজ। মানে কেমন হয় সেটা? জাভা একটা স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তারপরে সি ল্যাঙ্গুয়েজ একটা স্ট্রিক্টলি টাইপড ল্যাঙ্গুয়েজ। যদি এগুলোর আপনার জানার ইচ্ছা হয়, যদি এক্সট্রা কিছু জানতে ইচ্ছা করে, চলে যাবেন গুগলে স্ট্রিক্টলি। আজকে টাইপিং স্পিডটা আমার একটু না স্যার খারাপ হতে সি পারে। তো হচ্ছে না স্যার, সিও তো উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ। বলুন বলুন আরেকবার। সি স্যার উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ। সি কোনটা? সি 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 উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ স্যার দেখুন, উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ সি, সি প্লাস প্লাস, জাভা, পিএইচপি, জাভা বলি, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি এগুলো সব উইকলি টাইপ। জাভা, সি প্লাস প্লাস অ্যান্ড সি শার্প আর এক্সাম্পলস অফ স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, কিন্তু সি তো স্ট্রিক্টলি হওয়ার কথা, এটা তো আমি জানতাম। দেখা যাক। স্যার সি স্ট্রিক্টলি টাইপ ল্যাঙ্গুয়েজই বটে। আমি তো তাই জানতাম। হ্যাঁ, সি হচ্ছে
স্ট্যাটিকলি অ্যান্ড উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ মানে সেখানে ভেরিয়েবল ডিটারমিন কম্পাইল টাইম বাট কাস্টিং, আচ্ছা হ্যাঁ এখানে স্যার, কি কাস্টিং ওই করা জন্য যায়, বলছি ইয়েস কি ইয়েস। ভেরিয়েবল ই করে না। হ্যাঁ হ্যাঁ এখানে স্যার, ওই জন্য কাস্টিং করা বললাম। যায়, সেই কারণে এটাকে স্ট্যাটিকলি হ্যাঁ এবং উইকলি দুটোকেই বলা হয় একসাথে, ঠিক আছে ঠিক আছে। তো সি ল্যাঙ্গুয়েজ একটা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, মানে খুবই এটা একটা আলাদা জিনিস, মানে সেটা স্ট্রিক্টলি আর উইকলির বাইরে, ঠিক আছে। সেটা পরের পরের জিনিস। সি ল্যাঙ্গুয়েজ যদি কেউ পড়ে থাকে তো সেটা আমি অনেক আগে পড়েছি, আমি ভুলে গেছিলাম, সরি। তো থ্যাংক ইউ সুপ্রকাশ বাবুকে আরেকবার। আচ্ছা, তো আমাদের পড়ছি তো, হ্যাঁ ওই জন্য কোথাও পড়ছি আমরা, ওই জন্য তো আমাদের মেনে হলো আর কি। হ্যাঁ, তো সি ল্যাঙ্গুয়েজ একটা স্ট্রংলি টাইপ ল্যাঙ্গুয়েজ, তো এগুলো পরবর্তী জিনিস, এগুলো মানে এখনই অত জানার দরকার নেই। কিন্তু উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ মানে কি? উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ সেটা আপনারা এখানে গিয়ে পড়তে পারবেন, গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ মানে, একবার দেখে নিই উইকলি টাইপড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এখানে দেখবেন পড়া লেখা আছে উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ওয়্যার ভেরিয়েবলস আর নট বাউন্ড টু এ স্পেসিফিক ডেটা টাইপ, যেমন আমি বললাম, ঠিক আছে। মানে যে কোনো একটা ডেটা টাইপের জন্য তাকে বানানো হয় না, সে তার মধ্যে যে কোনো ডেটা টাইপ স্টোর করা যেতে পারে, ঠিক আছে। সেই কারণেই অ্যালাউইং ফর ইমপ্লিসিট টাইপ কনভার্সনস অ্যান্ড পোটেনশিয়ালি লিডিং টু রান টাইম এরার্স, মানে এতে এরারের সংখ্যা বেড়ে যায়, কারণ যে যার মধ্যে আপনার নাম্বার থাকার কথা তার মধ্যে যদি আপনি একটা স্ট্রিং রেখে দেন সেটা কাজ করবে না, সেই কারণে উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজের এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমটা জাভাস্ক্রিপ্টেও আছে, ঠিক আছে। এই প্রবলেমটা আমরা দেখবো, দেখে সেটাকে আমরা ফিক্সও করবো, ঠিক আছে। সেই জিনিসগুলো আস্তে 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 সেগুলো এক এক করে আপনারা শিখবেন। তারপরে কি আছে? তারপরে এগুলো আমরা পড়িয়েছিলাম ডেটা টাইপস অ্যান্ড টাইপ চেকিং, সেগুলো পরের জিনিস, সেগুলো আস্তে আস্তে আমরা দেখবো। তো চলুন তাহলে স্টার্ট করা যাক। তো আজকের দিনের টপিক হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল, ঠিক আছে। তো আমি পিপিটিটা এখনো বানাতে পারিনি, সরি ফর দ্যাট, কিন্তু যা যা পড়াবো এগুলো পিপিটি বানিয়ে দেবো, সেগুলো নিয়ে কোনো চিন্তা করবেন না, সেগুলো বানিয়ে আপনাদের মানে দেখতে পারবেন আপনারা, ওকে। তো চলুন তাহলে শুরু করা যাক। আমরা আজকে ইউজ করবো জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল। তো জাভাস্ক্রিপ্ট করার আগে আমি আমাদের ফ্রি ক্লাসে বা বেসিক ক্লাসে কিছু কিছু রিকোয়ারমেন্ট বলেছিলাম, কি কি মানে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্ট ইউজ করি। একটা জাভাস্ক্রিপ্টের ফাইল বানাতাম, তার সেটাকে আমরা এইচটিএমএল এর সাথে লিঙ্ক করতাম, করার পরে সেটাকে আমরা লিখতাম, তাই তো এইভাবেই আমরা করতাম। সেটাকেও আমরা আজকে সেভাবেই করব, অর্থাৎ একটা জাভাস্ক্রিপ্টের ফাইল বানাবো আলাদা করে এইচটিএমএল এর পাশাপাশি, সেটাকে এইচটিএমএল এর সাথে লিঙ্ক করব, করে যে আউটপুটটা আমরা দেখবো সেটাকে আমরা দেখবো ব্রাউজারের কনসোলে। চলুন তাহলে স্টার্ট করা যাক। তো আমি এখানে ভিএস কোডটাকে ওপেন করছি, জাস্ট সেকেন্ড। আজকে টাইপিং স্পিড একটু খারাপ হতে পারে, কারণ আমি সবে ছুটি থেকে আসলাম, যাই হোক। তো সেটা নিয়ে চিন্তা করবেন না, ঠিক হয়ে যাবে, ওকে। চলুন তাহলে শুরু করা যাক। ডকুমেন্টস আপনাদের হয়তো এটা এখানে একটা ফোল্ডার বানাচ্ছি। আজকে কত তারিখ? আজকে হচ্ছে এপ্রিল 2 2025, ওকে। 2025। আজকে হচ্ছে জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলস, অলরাইট। ওপেন করি। তো আমি এক কাজ করতে পারি, আপাতত এখানে কোনো টেলউইন্ড আমাদের লাগবে না, সেই কারণে জাস্ট এইচটিএমএল আর সিএসএস জাভাস্ক্রিপ্টে আমরা ইউজ করব। তো কি কি বানাবো আমরা, যেমন আমরা ফ্রি ক্লাসে দেখেছিলাম, সেটা হচ্ছে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আর একটা স্ক্রিপ্ট ডট জেএস ফাইল বানাবো, ঠিক আছে। স্ক্রিপ্ট ডট জেএস ফাইল বানানোর মানে হচ্ছে এটা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্ট আমরা ইউজ করছি, মানে যেমন সিএসএস এর ক্ষেত্রে হতো, মানে একটা আলাদা করে ফাইল বানিয়ে সেটাকে আমরা মেনটেন করতাম। কিন্তু জাভাস্ক্রিপ্ট কিন্তু এইচটিএমএল এর ভেতরেও লেখা যায়। আবারও বলি, জাভাস্ক্রিপ্ট কিন্তু এইচটিএমএল এর ভেতরেও লেখা যায়। কিভাবে লেখা যায় চলুন তাহলে সেটাকে আগে দেখা যাক। তো আমরা একটা এইচটিএমএল ফাইল বানালাম, যেভাবে সিএসএস লিখতাম আমরা ইন্টারনাল সিএসএস, ঠিক সেইভাবেই এখানেও করা যায়। তো এখানে আমি প্রথমে কি করছি, কোথায় গেল, অলরাইট, একটা খালি ডকুমেন্ট বয়লার প্লেট নিয়ে নিলাম, এটাকে ওপেন করছি লাইভ লাইভ সার্ভারে, হলো ওপেন। তো এটাকে এইভাবে এটাকে এইভাবে এপাশে রাখি, ওকে। দেখতে পাচ্ছেন আশা করি সবাই। এখানে আমি কি কি করেছি, কিছুই নেই, জাস্ট একটা ফাঁকা এইচটিএমএল ফাইল আছে আর আমাদের একটা বডি ট্যাগ আছে, যেমন আমাদের প্রত্যেকদিন থাকে। এবার আমি কি বললাম, আমরা ইউজ করব আমাদের স্ক্রিপ্ট অর্থাৎ জাভাস্ক্রিপ্ট, সেটাকে আমরা কোথায় ইউজ করব? আমরা ইউজ করব এটাকে আমাদের এইচটিএমএল ফাইলেরই ভেতরে। কিভাবে ইউজ করব? আমরা ইউজ করব একটা স্ক্রিপ্ট ট্যাগ। কি ইউজ করব? একটা স্ক্রিপ্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগের কাজই হচ্ছে আপনার এইচটিএমএল এর ভেতরে জাভাস্ক্রিপ্ট লেখার সাহায্য করে সেটা, ঠিক আছে। সেটাকে কিভাবে লিখবো আমরা? বডির একদম শেষে আমরা যেমন জানি, আমরা স্ক্রিপ্ট অর্থাৎ জাভাস্ক্রিপ্ট সবসময় আমরা কোথায় লিখবো, যদি আমাদের এরকম কোনো ট্যাগ দিয়ে লিখি আমরা, সেটাকে সবসময় আমরা সবার শেষে লিখবো। অর্থাৎ আমার বডিতে যদি কোনো এইচটিএমএল এর কোড থাকে, ধরুন এখানে একটা এইচটিএমএল আছে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল, ওকে। টিউটোরিয়াল সেভ করি। এখানে আছে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল। তো এখানে আপনার ওয়েবসাইট থাকবে, এর নিচে আপনার পুরো ওয়েবসাইটের কোড থাকবে, কিন্তু সবার শেষে আমাদের স্ক্রিপ্ট ট্যাগটা থাকবে। সেই কারণে স্ক্রিপ্ট ট্যাগটাকে বডির সবসময় একদম শেষে রাখবেন, ঠিক আছে। মানে সব কোড উপরে থাকবে, ওয়েবসাইটের যত ডিজাইন আছে, যত সিএসএস আছে,
সেটা সবার উপরে থাকবে, কিন্তু সবার শেষে থাকবে আমাদের জাভাস্ক্রিপ্ট। কারণ কি? এটার একটাই কারণ, এটা আমি আগেও বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে ওয়েবসাইট যতক্ষণ না লোড হচ্ছে ততক্ষণ আপনার স্ক্রিপ্ট লোড করে লাভ নেই। আবারও বলছি, যতক্ষণ আপনার ওয়েবসাইটের ডিজাইন না লোড হয় ততক্ষণ স্ক্রিপ্ট লোড করে লাভ নেই। কারণ কি? এমন অনেক কারণ হতে পারে যেখানে আপনার জাভাস্ক্রিপ্ট কি করছে, ইউআই এর সাথে মানে ইউআই এর সাথে কমিউনিকেশন করছে। ধরুন এখানে একটা বাটন আছে, ধরুন এইখানে একটা বাটন বানাচ্ছি আমি, ভালো করে বুঝবেন। বিটিএন লিখলে আশা করি বাটন চলে আসবে, ইয়েস, ক্লিক, ঠিক আছে? এই যে বাটনটা আছে, এই বাটনটাতে ধরুন আমি যখন ক্লিক করব, ক্লিক করলে আমার কিছু একটা কালার চেঞ্জ হবে বা কোনো একটা ডেটা সাবমিট হবে, এরকম একটা ব্যাপার। যতক্ষণ না আমাকে আপনারা বলুন কমেন্ট সেকশনে বা চ্যাট বক্সে লিখবেন, যতক্ষণ আপনার এই বাটনটা লোড হচ্ছে ততক্ষণ কি জাভাস্ক্রিপ্ট আমাদের লোড হয়ে কোনো কাজ আছে কি নেই? আবারও বলছি, যতক্ষণ না ইউআই অর্থাৎ আপনাদের যে বাটনটা আপনার ওয়েবসাইটে দেখতে পান, সেটা যতক্ষণ না লোড হচ্ছে ওয়েবসাইটে, ততক্ষণ যদি আপনার স্ক্রিপ্ট লোড হয়ে যায়, অর্থাৎ বাটন লোড হওয়ার আগে যদি আপনার জাভাস্ক্রিপ্ট লোড হয়ে যায়, সেটা কি কখনো ভালো হবে কি হবে? মানে হবে না। সেটা আমি জিজ্ঞেস করছি। একজন লিখেছেন নো, ঠিক আছে, একজন বললেন না, হওয়ার দরকার নেই, ঠিক আছে। তো আমার কাছে কিন্তু এটাই বলে যে যতক্ষণ না আপনার জাভাস্ক্রিপ্ট লোড হচ্ছে, ঠিক আছে, ততক্ষণ সরি যতক্ষণ না আপনার এইচটিএমএল পুরোপুরি লোড হচ্ছে ততক্ষণ জাভাস্ক্রিপ্টকে লোড করানো উচিত না। কারণ কি? বাটন যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা জাভাস্ক্রিপ্টে তো সেই বাটনটাকে যদি আমাদের ইভেন্ট লিসনার দিয়ে মানে কি বলে ওটাকে, ইভেন্ট লিসনার দিয়ে যদি ওটাকে সিলেক্ট করতে হয়, ততক্ষণ কিন্তু আমরা সেটাকে দেখতে পারবো না, ঠিক আছে। তো যতক্ষণ না ইউআই লোড হচ্ছে ততক্ষণ আমরা এটাকে করব না। সেই কারণে স্ক্রিপ্ট ট্যাগটা সবার লাস্টে থাকে। ধরুন একটা ছোট্ট জাভাস্ক্রিপ্টের কোড লিখে দেখাই আপনাদের, কি লিখবো? বাটন ট্যাগ, এই যে এখানে দেখছেন একটা বাটন ট্যাগ রয়েছে, বাটন ট্যাগের ভেতরে আমি লিখছি কি, ধরুন অন ক্লিক, ঠিক আছে, কি লিখলাম? অন ক্লিক। এই অন ক্লিক হচ্ছে একটা ইভেন্ট লিসনার, ঠিক আছে। ইভেন্ট লিসনার আমরা জাভাস্ক্রিপ্টে পড়েছিলাম, কিন্তু এইচটিএমএল ট্যাগেও কিন্তু অ্যাট্রিবিউট দিয়েও কিন্তু ইভেন্ট লিসনার বানানো যায়। কেমন করে? এই যে অন ক্লিক লিখে আমি ইকুয়াল টু দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, সরি দুটো কোটেশন দিয়েছি, এর মধ্যে আমি জাভাস্ক্রিপ্ট লিখতে পারি। কিন্তু যে সে জাভাস্ক্রিপ্ট লিখলে হবে না, এখানে আমাদের ফাংশন লিখতে হবে, ঠিক আছে। কি করব দেখা যাক। এই অন ক্লিকটা লেখার পরে আমি এটাকে এক সেকেন্ড কনসোলটাকে ওপেন করছি। অন ক্লিকের ভিতরে দেখবেন আমি কি লিখছি, ভালো করে দেখবেন। কনসোল ডট লগ, প্রথম আমরা লিখবো কি, এখানে আমরা লিখবো হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। ওকে, হ্যালো ওয়ার্ল্ড, সিম্পল একটা ইভেন্ট লিসনার। যদি আমি এই বাটনে ক্লিক করি দেখবেন এখানে কনসোলে কি আসছে, আমি একটু জুম ইন করি, দেখতে পাচ্ছেন আশা করি। ক্লিক করলাম, এখানে আমার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হচ্ছে, ভালো করে দেখুন, দেখতে পাচ্ছি আমরা, হ্যাঁ কি না? এটা হচ্ছে সিম্পল একটা ইভেন্ট লিসনার, যেটা আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখেছিলাম আমাদের স্ক্রিপ্ট ডট জেএস ফাইলের মধ্যে, কিন্তু এটাকে এইচটিএমএল এ অ্যাট্রিবিউট দিয়েও লেখা যায়। অর্থাৎ আপনি অ্যাট্রিবিউট দিয়েও কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবেন। যেমন আর একটা অ্যাট্রিবিউট শেখায় আপনাদের, এরকম অনেক কিন্তু ইভেন্ট লিসনার আছে। যেমন কি, ধরুন আপনার কাছে এমন একটা কোড আছে, অর্থাৎ আপনি এমন একটা কোড লিখেছেন যেখানে কি হবে, এই যে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল লেখা আছে, যখন আপনি এই জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের উপরে হভার করবেন মাউসটাকে, তখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে। তো এটাকে সিএসএস দিয়ে আমরা কিভাবে করেছিলাম, টেইলউইন্ড দিয়ে যদি ভাবি, হভার সুডো ক্লাস ইউজ করে সেখানে আমরা জাস্ট এই যে কালারটা দিয়েছিলাম সেটা আমাদের হয়ে যাচ্ছিল। এটা কি কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়। কিভাবে করা যায়? আমি এখানে কালার চেঞ্জ করব না, ভালো করে বুঝবেন, আমি এখানে কালার চেঞ্জ করব না। আমি যখন এই লেখাটার পরে আমার মাউসটাকে নিয়ে যাব, তখন আমি দেখবো কি এখানে কনসোল লগ হবে কিছু একটা। কি বললাম? যখন আমি এই জাভাস্ক্রিপ্টের উপরে কিছু মানে এই লেখাটার উপরে আমার মাউসটাকে নিয়ে যাব, তখন আমাদের কনসোল লগ কিছু একটা হবে, অর্থাৎ কিছু একটা ভ্যালু প্রিন্ট হবে। তার কি করে পসিবল সেটা? আমরা এখানে আরেকটা ইভেন্ট লিসনার ইউজ করবো। কি ইভেন্ট লিসনার, তার নাম হচ্ছে অন মাউস এন্টার। কি লিখলাম? অন মাউস এন্টার মানে কি? মাউস এন্টার বলতে এখানে যখন আপনার এই ট্যাগের উপরে আপনার মাউসটা এন্টার করবে তখন কিছু একটা হবে। এটা হচ্ছে একটা অন মাউস এন্টার ইভেন্ট লিসনার। মানে এখানেও যদি আমি কিছু লিখি, ধরুন কনসোল ডট লগ, সরি এখানে আমাকে সিঙ্গেল কোটেশন ইউজ করতে হবে। কারণ কি, এখানে যেহেতু ডবল কোটেশনের মধ্যে আছে, এখানে ডবল কোটেশন দিলে কিন্তু কাজ করবে না, এখানে আপনাকে সিঙ্গেল কোটেশন দিয়ে লিখতে হবে, ঠিক আছে। তো এখানে আমি লিখছি হ্যালো ওয়ার্ল্ড বা মাউস এন্টার্ড, এরকম কিছু একটা লিখে রাখছি। অর্থাৎ যখন আমি এরপরে কিছু একটা নিয়ে যাবো আমার মাউসটাকে, তখন আমার লেখা আসবে মাউস এন্টার্ড। দেখা যাক, নিয়ে গেলাম, দেখুন মাউস এন্টার্ড আসলো। আবার নিয়ে যাবো, আবার একবার আসলো। আবার নিয়ে গেলাম, আবার একবার আসলো। আবার নিয়ে গেলাম, আবার একবার আসলো। এই দেখুন এখানে প্রিন্ট হচ্ছে। এটা হচ্ছে একটা মাউস এন্টার ইভেন্ট লিসনার। এরকম আরো একটা ইভেন্ট লিসনার আছে যেটাকে বলা হয় অন কি ডাউন। ভালো করে শুনবেন কি বলছি। অন কি ডাউন মানে কি? অন কি ডাউন হচ্ছে এমন একটা ইভেন্ট লিসনার
যেখানে যেটা আপনার কিবোর্ডের সাথে, অর্থাৎ আপনার যে কিবোর্ড আছে ল্যাপটপ বা ডেস্কটপে, সেই কিবোর্ডের সাথে কিন্তু কমিউনিকেট করে। মানে আপনি অন কি ডাউন যে ইভেন্ট লিসনারটা আছে, সেই ইভেন্ট লিসনারটা ইউজ করে এমন একটা কি কম্বিনেশন বানাতে পারেন, অর্থাৎ একটা শর্টকাট বানাতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য, যেটা দিয়ে কিন্তু আপনার ওয়েবসাইটে কিছু একটা হবে। যেমন কোথায় এক্সাম্পলটা আমরা দেখেছি, টেলউইন্ডের ওয়েবসাইটে যাবেন, গিয়ে যখন আপনি আপনার কিবোর্ডে কন্ট্রোল কে প্রেস করবেন তখন এই সার্চ বারটা ওপেন হয়। দেখবেন ভালো করে লক্ষ্য করেছেন এই জিনিসটা, হ্যান্ড রেজ করুন দেখি কে কে লক্ষ্য করেছে। কন্ট্রোল কে প্রেস করলে আপনার এই একটা সার্চ বার ওপেন হয়, কন্ট্রোল কে হয় সবারই, যারা যারা করেছে কোড তারা জানে। তো এটাকে কিভাবে করা হয়, এটা কিন্তু ওই ইভেন্ট লিসনার অন কি ডাউন, ঠিক আছে, অন কি ডাউনই হয়তো সেই ইভেন্ট লিসনারটার নাম দেখে নিই একবার। অন বডিতে আগে দেওয়া যাবে কি, হ্যাঁ অন কি ডাউন অথবা অন কি প্রেস, ঠিক আছে, 3 রকমের অপশন আছে। অর্থাৎ অন কি ডাউনে একটা জিনিস হয়, কি জিনিস হয় একটুখানি পড়ে নিই দেখি, দেখা যাবে কি, এক সেকেন্ড দেখে নিই। যখন একটা কি প্রেস করা হয়, অর্থাৎ একটা বাটন যখন আপনি প্রেস করবেন তখন এই জিনিসটা এক্সিকিউট হবে কিবোর্ডে। তারপরে আছে অন কি প্রেস বলে হয়তো একটা ছিল, অন কি প্রেস, ঠিক আছে, এটাও একটা জিনিস। দেখুন, আ কি ইজ প্রেস ডাউন অ্যান্ড দ্যাট কি নর্মালি প্রডিউসেস আ ক্যারেক্টার ভ্যালু, ঠিক আছে। মানে এখানে অন কি ডাউন আর অন কি প্রেসের মধ্যে দুটো ডিফারেন্স আছে, সেটা আমরা পরে দেখবো, আপাতত এটাকে জানুন। অন কি ডাউন বলে যে ইভেন্ট লিস্টার, সেটাকে একটুখানি ডেমনস্ট্রেট করে দেখে নিই। অন কি ডাউনের মধ্যে যদি আমি এখানে কনসোল লগ করি, কিছু একটা কনসোল লগ ইভেন্ট ডট কি, এই ইভেন্ট ডট কিটা কি, মানে এখানে কি জিনিস বোঝাচ্ছি আমি, সব কিছু বিস্তারিত হবে, ডোন্ট ওয়ারি। তো আমি যদি এখানে কিছু একটা লেখার চেষ্টা করি, অন কি ডাউন আমার এখানে কাজ করছে না, এক সেকেন্ড, ইভেন্ট ডট কি আমার এখানে প্রিন্ট হবে না আই গেস, এখানে হয়তো আমাকে এইভাবে কাজ করতে হবে। একটা সেকেন্ড আমাকে টাইম দিন, একটুখানি আমি ফিক্স করি এটা কোডটাকে। এখানে আমার লাগবে ইভেন্ট ই ডট কি, দেখা যাক। আমার এখানে কোনো রকম কোনো প্রেস করলে কিছু আসছে না, ওকে। তো অন কি ডাউন এখানে আমার কাজ করছে না, এটা হয়তো ইনপুট ফিল্ডের জন্য কাজ করে, এক সেকেন্ড, তাই নাকি ইনপুট ফিল্ডের জন্য কাজ করে, দেখা যাক, জাস্ট একটা কনসোল লক করে দেখা যাক। কিছু একটা কি ডাউন সেভ করি, হ্যাঁ দেখুন এই যে আমি কিবোর্ডে টাইপ করছি, আমার এখানে কিছু একটা লেখা আসছে, ভালো করে দেখুন। আমি আমার ওয়েবসাইটের ভেতরে আছি, আমি এখানে যা কিছু টাইপ করবো এখানেই লেখাটা আসবে কি ডাউন, ঠিক আছে, যেটা আমি এখানে লিখে রেখেছি। মানে কি, আমার ওয়েবসাইটে যখন আমি কোনো একটা কি প্রেস করছি আমার সেটা ইভেন্ট লিসেন হচ্ছে, অর্থাৎ আমি কিবোর্ডে কি প্রেস করছি আর সেটা আমার এখানে রেজিস্টার হচ্ছে। সেটা কিন্তু আপনি সেখানেও কোনো জাভাস্ক্রিপ্টের ফাংশন বানিয়ে সেখানেও কিন্তু অনেক কিছু করাতে পারেন, যেমন এখানে টেলউইন্ডে করে রেখেছে। অর্থাৎ একটা কি কম্বিনেশন চাপলে, অর্থাৎ কন্ট্রোল কে প্রেস করলে এখানে যে সার্চ বারটা ওপেন হচ্ছে, এটা কিন্তু কমপ্লিটলি জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। কি দিয়ে করা হতে পারে, এই অন কি ডাউন ফাংশনের মধ্যে হয়তো শর্টকাটের কি বানানো আছে, যে স্পেশালি কন্ট্রোল তার সাথে কে যখন একসাথে প্রেস করা হবে তখনই সার্চ বারটা যেন ওপেন হয়, আলাদা আলাদা প্রেস করলে যেন না হয়। বোঝাতে পেরেছি কি হয় অন কি ডাউন, যারা যারা বুঝতে পেরেছে হ্যান্ড রেজ করুন দেখি। অন কি ডাউন বোঝাতে পেরেছি এনিবডি, ওকে, যাদের যাদের ক্লিয়ার একটু হ্যান্ড রেজ করে দিন, আমি দেখে নিই একবার, ওকে। এটা ছিল অন কি ডাউন। এই সব জিনিসগুলো কিন্তু জাভাস্ক্রিপ্টের এক্সটার্নালি ম্যানেজ করবো আমরা, ঠিক আছে। ইন্টারনালি করতে গেলে একটু হ্যাপা আসতে পারে, মানে ইন্টারনালি ম্যানেজ করা কষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। সেই কারণে এই সমস্ত জিনিসগুলো আমরা করবো কোথায়, আমরা করবো আমাদের জাভাস্ক্রিপ্ট ফাইলের মধ্যে, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করি, প্রথমে আমরা এই স্ক্রিপ্ট ট্যাগটাকে একটুখানি দেখে নিই, তারপরে আমরা এক্সিকিউশন মানে আমরা এক্সটার্নালি জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে দেখবো। যারা যারা হ্যান্ড রেজ করেছেন ডাউন করে দিতে পারেন এবার, ঠিক আছে। তো আমি এখানে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে দেখুন এখানে কনসোল লগ বলে একটা সিম্পল একটা কনসোল লগ স্টেটমেন্ট লিখছি, ঠিক আছে। কনসোল লগ মানে যদি কেউ জিজ্ঞেস করতে চায় আমি বলে দিচ্ছি, কনসোল লগ মানে হচ্ছে প্রিন্ট করা। কনসোল ডট লগ মানে হচ্ছে প্রিন্ট করা, কি প্রিন্ট করবেন আপনি। কনসোল ডট লগ হচ্ছে আপনার এমনই একটা জিনিস, অর্থাৎ এমনই একটা ফাংশন, এটাকে বলা হয় একটা ফাংশন, এখন সবকিছুর একটা ডেফিনিশন হবে, এটাকে বলা হয় একটা ফাংশন, ঠিক আছে। কনসোল হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে একটা ফাংশন আছে যার নাম লগ। তো কনসোল ডট লগ এই ফাংশনটার মানে এই পুরো ফাংশনটার মানে হচ্ছে এই আমাদের যে ব্রাউজারে কনসোল আছে, এই যে এটাকে বলা হয় একটা কনসোল, দেখবেন এখানে ব্রাউজারে লেখা থাকে এই যে কনসোল, কনসোলের ভেতরে লগ করা। লগ কথার অর্থ কি, লগ করার অর্থ হচ্ছে লগ বুক বলে একটা জিনিস হয়, জানা আছে কারণ লগ বুক, এনিবডি, যার জানা আছে একটু হ্যান্ডেজ করুন। লগ বুক কার কার জানা আছে, রেজিস্টার, লগ বুক, এই জিনিসগুলো। লগ বুক যাদের জানা নেই আমি একবার দেখিয়ে দিচ্ছি, একবার আমি একটুখানি দেখিয়ে নিই। লগ বুক, ঠিক আছে, এই হচ্ছে একটা লগ বুক। এই জিনিসটা দেখেছেন কেউ, অ্যাটেন্ডেন্সের শিট যাকে বলা হয় এক কথায়, ঠিক আছে। অর্থাৎ আপনাদের স্কুলে যে অ্যাটেন্ডেন্স নেওয়া হতো
সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় একটা লগ বুক। লগ বুক কথার অর্থই হচ্ছে সেখানে আপনার জিনিসপত্রের লগ রাখা হয়। লগ কথার মানে কি, মানে সেখানে ট্র্যাক করতে পারবেন আপনি যে কে এসছে কে আসেনি, ঠিক আছে। সেই যে লগিং অর্থাৎ সেই লগ বুকের যে ফিচার, সেটাই ভাবুন এখানে জাভাস্ক্রিপ্টে দেওয়া, ঠিক আছে। কনসোলের ভেতরে আমি লগ করছি, অর্থাৎ আমি কিছু একটা ডেটা প্রিন্ট করাচ্ছি অথবা কিছু একটা অ্যাটেন্ডেন্স নিচ্ছি, ভাবুন যে এখানে হ্যালো বলে লেখাটা যেন আসে, লগ করাচ্ছি এক কথায়, ঠিক আছে। লগ করার অর্থ ভাবুন যে ডেটা আমি ইনপুট করছি এই লগ বুকের ভেতরে। তো লগ বুক এখানে কে আমাদের, লগ বুক হচ্ছে আমাদের এই কনসোলটা। কনসোলের ভেতরে আমাদের কি আসছে, ডট লগ, এখানে আমাদের হ্যালো বলে লেখাটা আসছে। তো এখানে হ্যালো লিখলে আমাদের জাত চলে যাবে, যেহেতু আমরা ডেভেলপার, তো এখানে আমাদের হ্যালো ওয়ার্ল্ড লিখতেই হবে, ঠিক আছে। তো হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, দেখুন আমাদের স্ক্রিপ্ট ট্যাগটা শেষে গিয়ে যেহেতু এইচটিএমএল লোড হওয়ার পরে গিয়ে এটা এক্সিকিউট হবে, সেই কারণে সবার শেষে কনসোল ডট লগ এখানে আমার প্রিন্ট হয়ে গেছে। বলতে পারলাম, দেখুন এখানে কনসোল ডট লগ চলে এসেছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্ক্রিপ্ট ট্যাগ, এর মধ্যে গিয়ে আপনি জাভাস্ক্রিপ্টের পুরো যত ওয়েবসাইটে জাভাস্ক্রিপ্ট সব লিখতে পারবেন, এখানে সব সাপোর্ট আছে। কিন্তু আমরা ইউজ করব আমাদের গুড ওল্ড ফ্রেন্ড, যেটা হচ্ছে একটা এক্সটার্নাল ফাইল। কেন? কারণ সেখানে ম্যানেজ করা অনেক ইজি, আমার কাছে যেটা মনে হয়, আপনাদের কাছেও সেটাই মনে হবে। কারণ এখানে তো 2 লাইনের নিশ্চয়ই ওয়েবসাইট আপনার থাকবে না, 1000 লাইনের কোড হবে, 500 লাইনের কোড হবে। তার সবার নিচে যদি জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্ট একটা থাকে, তাহলে কিন্তু আপনার এটা মানে একটা প্রবলেম ক্রিয়েট করবে। মানে যখন আপনার জাভাস্ক্রিপ্ট মেনটেন করতে হবে, তখন কিন্তু একবার উপরে যাও, একবার নিচে আসো, আবার উপরে যাও, একবার নিচে আসো, এইভাবে করতে গেলে কিন্তু প্রবলেম আসবে। সেই কারণে আমি প্রেফার করি একটা আলাদা জাভাস্ক্রিপ্টের ফাইল, ঠিক আছে। তো আপনাদের কোনটা পছন্দ, জাভাস্ক্রিপ্টের ফাইল বানাবেন নাকি স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে লিখবেন, কোনটা দেখে নিই একটুখানি চ্যাট বক্সে সবাই লিখুন দেখি কোনটা হলে আপনাদের বেটার, একটা স্ক্রিপ্ট ট্যাগ নাকি একটা স্ক্রিপ্ট ফাইল। যারা ফাইল বলছে ফাইল লিখে দিন, যারা যারা ট্যাগ বলছে ট্যাগ লিখুন। অনেকেই বললেন ফাইল, ঠিক আছে। তো ফাইল আমিও প্রেফার করি, তো সেটাই আমরাও এখানে করব। কিন্তু সেটা তার আগে যাওয়ার আগে, সেটা যাওয়ার আগে আমি কিছু কিছু জিনিস আবার দেখিয়ে দিই। এই যে স্ক্রিপ্ট ট্যাগ, যেমন আমি বলেছি এইচটিএমএল এর ট্যাগের কিন্তু অনেক রকম অ্যাট্রিবিউট হয়, সেরকম এই স্ক্রিপ্ট ট্যাগেরও কিন্তু একটা অ্যাট্রিবিউট আছে। কি অ্যাট্রিবিউট? আপনার একটা জিনিস শিখিয়ে দিচ্ছি, কি জিনিস, একটা খুব সুন্দর জিনিস। যখন আপনি, আমি কি বলেছিলাম, আমাদের এইচটিএমএল যতক্ষণ না লোড হবে ততক্ষণ আমাদের স্ক্রিপ্ট ট্যাগ লোড করিয়ে কাজ নেই। কিন্তু এটাকেও বাইপাস করা যায়। বাইপাস করা যায় বলতে এরও একটা ওয়াক থ্রু আছে। মানে কি, এই স্ক্রিপ্ট ট্যাগটাকে আমরা এখানে ম্যানেজ করার জন্য সবার শেষে না রেখে আমি এই হেড ট্যাগের মধ্যে রাখতে পারি। তাহলে তো আপনি বলবেন স্যার তাহলে সবার আগে স্ক্রিপ্ট লোড হবে, তারপরে কি আমাদের এইচটিএমএল লোড হবে। হ্যাঁ, খুবই সুন্দর, একদম ঠিক কথা। কিন্তু এটাকে একভাবে বাইপাস করা যায়। কিভাবে বাইপাস করা যায়? আমরা এই স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে একটা কিওয়ার্ড দেবো, একটা অ্যাট্রিবিউট দেবো, যেটা হচ্ছে একটা ডিফার। এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে ডিফার বলে জিনিসটা লিখলাম, এই ডিফার কথাটার মানে হচ্ছে আমাদের স্ক্রিপ্ট, অর্থাৎ আমাদের যে এই যে স্ক্রিপ্ট ট্যাগ, এটা সবসময় বডি ট্যাগ যেটা আছে, আমাদের বডি ট্যাগ যতক্ষণ না পুরোপুরি লোড হচ্ছে ততক্ষণ এটা লোড হবে না। অর্থাৎ এখানে ডেফার দেওয়ার মানে হচ্ছে যতক্ষণ না এইচটিএমএল এর ইউআই লোড হবে ততক্ষণ আমাদের এটা লোড হবে না। বুঝতে পেরেছি? ডেফার কথার অর্থ হচ্ছে বডি যতক্ষণ না লোড হবে ততক্ষণ আমাদের স্ক্রিপ্ট লোড হবে না, ঠিক আছে। তো ডেফার লেখার মানেও যা, এই স্ক্রিপ্ট ট্যাগটাকে বডির সবার তলায় মানে একদম শেষে দেওয়া একই মানে। তো ডেফার হয় একটা অ্যাট্রিবিউট যেটা দিয়ে আমরা এই জিনিসটাকে বাইপাস করি। আর একটা অ্যাট্রিবিউট আছে, সেটাকে বলা হয় এসিঙ্ক। এসিঙ্ক জিনিসটা কিন্তু একটু আলাদা, ঠিক আছে। এসিঙ্ক মানে হচ্ছে এসিঙ্ক্রোনাস, আমি পড়িয়েছি। এসিঙ্ক্রোনাস মানে হচ্ছে, যেমন বললাম, যদি আপনার স্ক্রিপ্ট ট্যাগ অনেক হেভি হয়, অনেক বড় হয়, এখানে ওয়েব ব্রাউজার কি করবে, স্ক্রিপ্টটাকে সাইড বাই সাইড লোড করতে থাকবে এক এক করে। এই এইচটিএমএলও লোড হবে, তার সাথে স্ক্রিপ্টও এক এক করে লোড হতে থাকবে। এটাকে বলা একটা এসিঙ্ক্রোনাস বিহেভিয়ার। এগুলোও আমরা পরে পড়বো। তো সেই কারণে আপাতত ডিফারটাকেও মনে রাখুন, জাস্ট ডিফার, ঠিক আছে। এই ডিফারটাকে মনে রাখলেই কাজ হবে। ডিফার কথার অর্থ, যেমন বললাম, স্ক্রিপ্ট যতই আপনার ওপরে থাক সে সবার লাস্টে গিয়ে লোড হবে, ঠিক আছে। এটাই হচ্ছে ডিফারের মানে। চলুন তাহলে এটা আমাদের কমপ্লিট। এবার আমরা এক্সটার্নাল জাভাস্ক্রিপ্টে যাই, গিয়ে একটা ভেরিয়েবল সম্পর্কে কিছু পড়ি। তো আমি এখানে স্ক্রিপ্ট ডট জেএস বলে একটা ফাইল বানাবো, ডট জেএস, ওকে। এখানে স্ক্রিপ্ট ডট জেএস বলে একটা ফাইল বানালাম, বানানোর পরে আমি এখানে কনসোল ডট লগ লিখে রাখছি। কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড, সেভ করি। এখানে কিছু আসেনি, মানে কি এখানে আমাদের এটা ইনক্লুড করা নেই। তো আমি এবার জিজ্ঞেস করি আপনাদের কাছে, আপনারা কি চান, এটাকে ওপরে রাখতে? মানে আমাদের তো লিঙ্ক করতে হবে এইচটিএমএল এর সাথে আমাদের জাভাস্ক্রিপ্ট। তো আমরা এখানে কি এটাকে হেড ট্যাগের মধ্যে রাখতে প্রেফার করব, নাকি আমাদের বডি ট্যাগের মধ্যে রাখতে প্রেফার করব? কে কি বলছেন একটু শুনে নিই। মানে এখন আমরা যেহেতু ডিফারটা জেনে গেছি, তাহলে আমরা কি করব, ওপরে হেডের মধ্যে রাখবো না বডির মধ্যে রাখবো, কে বলতে পারবে? হেড ট্যাগের মধ্যে। একজন বললেন হেড ট্যাগের মধ্যে, আর কে, আর কেউ কিছু বলছেন? এনিওয়ান?
একজন বলছেন হেড বিলো, হেড একজন বলছেন হেড, একজন বলছেন বিলো। ওকে, রাহুল দেববাবু আপনার বলছেন বিলো, ঠিক আছে, অনেকেই হেড বলেছেন। তো আমি এবার বলে দিই, আমি কিন্তু এটাকে হেড ট্যাগের মধ্যেই রাখবো। কারণ কি, আমি বলেছিলাম হেড ট্যাগের মধ্যে যাবতীয় যত রকম লিঙ্ক করবো আমরা এইচটিএমএল এ সবকিছু এখানে রাখবো। তো এখানে স্ক্রিপ্ট তো আমরা লিঙ্ক করছি, তো আমি যদি এখানে স্ক্রিপ্ট লিখি, ঠিক আছে, স্ক্রিপ্ট লেখার পরে এখানে আমাদের লিখতে হবে কি এসআরসি, স্ক্রিপ্ট ট্যাগের একটা এসআরসি হয়। এখানে আমরা কি এসআরসি দেবো, স্ক্রিপ্ট ডট জেএস, ঠিক আছে, এই ফাইলটাকে আমরা রেফার করছি এখানে। এবার এই স্ক্রিপ্ট ডট জেএস এসআরসির পরে আমাদের কি করবো, এখানে আমরা দিয়ে দেবো ডেফার, ব্যাস আমাদের কাজ শেষ। এবার দেখুন আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হয়ে গেছে। স্ক্রিপ্ট লিখলাম, এসআরসি দিলাম একটা, এসআরসি মানে সোর্স, জাভাস্ক্রিপ্ট কোথা থেকে আসছে, এই ফাইল থেকে, সেই কারণে এখানে আমার এই ফাইলটা দেওয়া জরুরি, ঠিক আছে। তারপরে আমি লিখে দিলাম ডিফার, মানে কি, যতই আমাদের বডি বড় থাক, বডি যতক্ষণ না লোড হবে ততক্ষণ এই স্ক্রিপ্ট ট্যাগ লোড হবে না, এই ডেফার কথাটার অর্থ তাই। তো এখানে স্ক্রিপ্ট ট্যাগ এবার থেকে আপনারা এখানে ইউজ করবেন, করে জাস্ট একটা কিওয়ার্ড দিয়ে দেবেন, একটা অ্যাট্রিবিউট দিয়ে দেবেন, যেটা হচ্ছে একটা ডেফার অ্যাট্রিবিউট, যেটা আপনার কাজ করবে কি, পুরো বডি লোড হওয়ার পরেই আপনার স্ক্রিপ্টটাকে লোড করবে। হয়ে গেল, লিঙ্ক আমাদের কমপ্লিট, আমাদের এখানে কনসোল লগো হচ্ছে। তাহলে এবার এগিয়ে যাওয়া যাক। তো এগিয়ে যাওয়ার আগে এবার আমরা জাভাস্ক্রিপ্টে একটু ভেরিয়েবল পড়ে নিই। ভেরিয়েবল বলতে আমাদের জাভাস্ক্রিপ্টে কি বোঝানো হয়। চলুন আমি আগের ক্লাস থেকে একটুখানি দেখাই, এসবের পিপিটি আমার রেডি করা ছিল, তো আমি আরেকবারও দেখিয়ে দিচ্ছি। তো এখানে আমি যাব জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলের মধ্যে। এক সেকেন্ড, আমাকে একটা সেকেন্ড টাইম নিই। কোথায় আছে ভেরিয়েবল, 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 এই যে হোয়াট আর ভেরিয়েবলস, ঠিক আছে। ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে একটা বাক্সের মতো, এই সমস্ত জিনিসগুলো আমরা পড়েছি অলরেডি, ঠিক আছে। ভেরিয়েবল হচ্ছে একটা বাক্সের মতো, যার মধ্যে আমরা বিভিন্ন রকম জিনিসপত্র স্টোর করতে পারি। আবারও বলছি, ভেরিয়েবল হচ্ছে একটা বক্স, ঠিক আছে। এর হাই লেভেল এক্সপ্লেনেশনও দেবো, অর্থাৎ এটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে সেটাও বলবো, যেটা ফ্রি ক্লাসে বলা পসিবল হয়নি। ভেরিয়েবল হচ্ছে সিম্পলি ভাবুন একটা বক্স, যার মধ্যে আমরা কিছু ডেটা রাখি। কি টাইপের ডেটা, সেটা একটা নাম হতে পারে, সেটা একটা নাম্বার হতে পারে, সেটা একটা আপনার ট্রু ফলস ভ্যালু হতে পারে, ঠিক আছে। অর্থাৎ নেম, সরি, স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, ঠিক আছে, এগুলো পরে পড়াবো। ফার্স্টে ভাবুন ভেরিয়েবল কি, ভেরিয়েবল হচ্ছে একটা বক্স, যার মধ্যে আমরা বিভিন্ন রকমের ডেটা রাখি। ওকে, এগিয়ে যাচ্ছি। তো আমরা ভেরিয়েবল কিভাবে ডিফাইন করি, ঠিক আছে। তো ভেরিয়েবলকে কিভাবে ডিফাইন করা হয়, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের মধ্যে ভেরিয়েবল বানানো হয় কিভাবে, সেটা আমরা এখানে দেখবো। তো এখানে একটা ভুল হয়ে গেছে, এখানে দুই রকম ভাবে হবে না। এক সেকেন্ড, এটা কি আমার ইংলিশে কনভার্ট করা নেই, এটা কি বেঙ্গলি? এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, গলতি হো গিয়া। এটা তো ইংলিশে থাকার কথা। ওকে, এক সেকেন্ড, আমি তাহলে এটাকে চেঞ্জ করে দিই একটুখানি। ইন টু ওয়েজ, যখন চোখে পড়লোই একবার দেখে নিই। ওকে, এখানে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি একটুখানি বলে দিই ভেরিয়েবল কিভাবে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের মধ্যে কাজ করে। ভেরিয়েবল অ্যাকচুয়ালি আমাদের হাই লেভেল এক্সপ্লেনেশনটা এবার দিচ্ছি, ভালো করে শুনবেন। আমরা সিম্পলি বললাম কি ভেরিয়েবল হচ্ছে একটা বক্স, কিন্তু ভেরিয়েবল তো আপনি নিশ্চয়ই ল্যাপটপের মধ্যে এমন কোনো জিনিস দেখেছেন যেখানে একটা বক্স যার মধ্যে আপনার নাম, আপনার রোল নাম্বার রয়েছে? নেই। কারণ কি, এটা কিন্তু প্রপারলি এটা র্যাম ম্যানেজ করে। র্যাম, কম্পিউটারে র্যাম কাকে বলে জানা আছে? হ্যান্ডরেজ করুন যাদের যাদের জানা আছে। র্যাম কারা কারা চেনেন আপনার কম্পিউটারে? 4 জিবি, 8 জিবি, আমরা তো বলি সেই জিনিসটা যে আমার কম্পিউটারে র্যাম কত, 8 জিবি। যেমন আমার ম্যাকবুকে র্যাম 8 জিবি র্যাম, আপনার সেরকম আপনার কম্পিউটারের র্যাম আলাদা হতে পারে, কারো 16 জিবি, 32 জিবি এরকম হয়। তো এই কমপ্লিটলি যে ভেরিয়েবল যে থিওরি, এটা কিন্তু কমপ্লিটলি কিসে কাজ করে, এটা কিন্তু আপনার র্যাম ম্যানেজ করে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্টের কিন্তু এই জিনিসটা মানে ব্রাউজারের ভেতরে হয় বলে এটা ব্রাউজার কিছুটা ম্যানেজ করে, আর আপনার অপারেটিং সিস্টেম কিছুটা ম্যানেজ করে। কিন্তু প্রত্যেক ল্যাঙ্গুয়েজে এই যে ভেরিয়েবলের ব্যাপারটা থাকে, এটা কিন্তু একটা র্যামের ভেতরে কাজ করে। মানে কি, আপনি যে ভেরিয়েবলটা বানাচ্ছেন, ঠিক আছে, একটা ভেরিয়েবল আমরা বানাবো, বানিয়ে দেখবো সেটা কিভাবে কাজ করে। কিন্তু তার আগে বলে দিই, ভেরিয়েবল আমরা যে বানাচ্ছি সেটা অ্যাকচুয়ালি স্টোর হয় কোথায়, অর্থাৎ আমরা কিছু একটা ডেটা তো রাখবো তার মধ্যে, নিশ্চয়ই তাকে তো মানে আমার কম্পিউটারে কোথাও রাখতে হবে, নাহলে আমরা তার মধ্যে ডেটা রাখবো কি করে। তো এই যে ভেরিয়েবল, এটা কিন্তু স্টোর হয় র্যামের ভেতরে। র্যামের ভেতরে কিভাবে স্টোর হয়, তো সেটা একবার দেখাচ্ছি। র্যামের ভেতরে স্টোর হয় আমাদের কিছুটা এইভাবে। এক্সক্যালিড্রতে যাই, গিয়ে একটুখানি দেখাই। তো ধরুন এটা হচ্ছে আমার র্যাম, ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে আমার র্যাম। ওকে, এবার আমি ধরুন জাভাস্ক্রিপ্টে একটা ভেরিয়েবল বানালাম। ভেরিয়েবল বানানোর সিম্পল থিওরি কি, ধরুন আমি লেট লিখছি, লেট লিখবো নেম, এখানে লিখবো কি, ধরুন আমার নামটাই লিখছি ঐন্দিল। অলরাইট, আমি একটা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল বানালাম। এইভাবে যদি কারো কোশ্চেন থাকে, এইভাবে আমরা ভেরিয়েবল বানাই।
আমরা কি লিখলাম? লেট। লেট হচ্ছে একটা, বলতে পারেন যে একটা কিওয়ার্ড, এটাকে বলা হয় একটা কি ওয়ার্ড। এটা দিয়ে আমরা কি করি? লেট দিয়ে আমরা অ্যাকচুয়ালি ভেরিয়েবল ডিফাইন করি বা বানাই। তো লেট নেম, নেম মানে কি? এটা দিয়ে আমরা নেম নামে একটা ভেরিয়েবল বানালাম। ঠিক আছে, এখানে নাম না লিখে আপনি ফার্স্ট নেম লাস্ট নেমও করতে পারেন এটাকে। ফার্স্ট নেম, ঠিক আছে, ফার্স্ট নেম কি? ঐন্দিল। হলো। তো ফার্স্ট নেম বলে যে ভেরিয়েবলটা আমরা বানালাম, এটা হচ্ছে ভেরিয়েবলের একটা নেম অথবা ভেরিয়েবল ডেফিনিশন। ঠিক আছে, তো এখানে যে ভেরিয়েবলের নামটা আমরা দিলাম ফার্স্ট নেম, এটা অ্যাকচুয়ালি কোথায় গিয়ে স্টোর হয়? এই ফার্স্ট নেম জিনিসটা অ্যাকচুয়ালি আমাদের স্টোর হয় কোথায়? এটা আমাদের স্টোর হয় র্যামের মধ্যে, এইখানে। ঠিক আছে, র্যামের মধ্যে এটা গিয়ে এই নামে একটা স্টোর হয়ে গেল। কিন্তু ব্যাপার হচ্ছে এখানে কিন্তু র্যাম বোঝে না যে এখানে কি নামে ভেরিয়েবলটা আছে। ভালো করে শুনবেন কি বলছি। র্যাম কিন্তু জানে না আপনি কি নামে ভেরিয়েবলটা বানিয়েছেন। তাহলে সে কি জানে? র্যাম জানে আপনি যে কি অ্যাড্রেসে অ্যাকচুয়ালি ভেরিয়েবলটাকে রেখেছেন। মানে কি? র্যামের ভেতরে অনেক এমন অ্যাড্রেস থাকে। অ্যাড্রেস বলতে যেমন আমাদের অ্যাড্রেস হয় একটা, যেখানে আমাদের বাড়ি কোথায় আছে, কোন জেলায় আছে, কোন আহ, দেশে আছে, সেরকমই কিন্তু র্যামের ভেতরে এরকম একটা অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসটা দেখতে কেমন হয়? সেই অ্যাড্রেসটা দেখতে হয় কিছুটা, আমি দেখাচ্ছি, কিছুটা এরকম 0x, ধরুন 0x P 987 এরকম করে। ঠিক আছে, এরকম হচ্ছে একটা যা অ্যাড্রেস হয়। ঠিক আছে, এই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি আমাদের পয়েন্ট করে কোথায়? ভালো করে শুনবেন, এই অ্যাড্রেসটা আমাদের পয়েন্ট করে এই ভেরিয়েবলকে। ঠিক আছে, এই অ্যাড্রেসটা আমাদের পয়েন্ট করে এই ভেরিয়েবলের নামে। র্যাম কিন্তু আপনার এই ভেরিয়েবলের নামটা চেনে না। ঠিক আছে, র্যাম জানে না আপনার কি ভেরিয়েবলের নাম, তার মধ্যে আপনি কি রেখেছেন, সে কিন্তু সেটা বোঝে না। সে জাস্ট চেনে আপনার ভেরিয়েবলটা কোন অ্যাড্রেসে রয়েছে। সেটা হচ্ছে এই অ্যাড্রেস। ধরুন এটা হচ্ছে র্যামের ভেতরে একটা অ্যাড্রেস। এই অ্যাড্রেসে অ্যাকচুয়ালি আমাদের এই ভেরিয়েবলটা স্টোর হয়ে থাকে। তো যখনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের ফার্স্ট নেম ভেরিয়েবলটাকে কল করবে, তখনই র্যাম দেখবে যে ফার্স্ট নেমের অ্যাড্রেস কি আছে, এটা আমার অ্যাড্রেস, তার মধ্যে কি ডেটা আছে সেটাকে পাঠিয়ে দাও। ঠিক আছে, এইভাবেই কিন্তু ভেরিয়েবল অ্যাকচুয়ালি তৈরি হয় এবং সেটাকে অ্যাকচুয়ালি আমরা তার মধ্যে কোনো ডেটা রাখতে পারি। বুঝতে পারলাম? একটা অ্যাড্রেস তৈরি করে, সেই অ্যাড্রেসটা অ্যাকচুয়ালি পয়েন্ট করে আমাদের সেই ভেরিয়েবলে। র্যামের ভেতরে কিন্তু এইভাবেই জিনিসটা কাজ করে। এরও অনেক হাই লেভেল থিওরি হয়। বাইনারিতে সব কিছু থাকে। বাইনারি মানে 0 আর 1। কম্পিউটার কিন্তু আপনার কোনো অ্যালফাবেট, কোনো নাম্বার, কোনো ইমোজি, কোনো ছবি চেনে না। সে জাস্ট চেনে কি? 0 আর 1। তো র্যাম বলুন, অপারেটিং সিস্টেম বলুন, এই সমস্ত খুব বড় একটা চ্যাপ্টার। সেখানে কিন্তু শুধুমাত্র কম্পিউটার বোঝে 0 আর 1। সেই কারণেই র্যামের ভেতরে কিন্তু কোনো রকমের ফার্স্ট নেম লাস্ট নেম এরকম ভেরিয়েবলের নাম যায় না, সেখানে জাস্ট একটা অ্যাড্রেস থাকে। সেই অ্যাড্রেসটাকে বাইনারিতে কনভার্ট করে তারপরে সে বোঝে যে কিভাবে সেটা অ্যাকচুয়ালি স্টোর আছে। তো সেটাকে আমি জাস্ট বলছি না, কিন্তু ভেরিয়েবল কিভাবে স্টোর হয় সেটা একবার জেনে রাখুন। ভেরিয়েবল কোথায় কিভাবে স্টোর হয় যদি কেউ জিজ্ঞেস করে, র্যামের ভেতরে র্যামের অ্যাড্রেসে সেটা জাস্ট স্টোর হয়ে থাকে অ্যাড্রেস হিসেবে। বলতে পেরেছি? যারা বুঝতে পেরেছেন হ্যান্ড রেজ করুন দেখি। যাদের যাদের বলতে পেরেছি র্যাম কিভাবে স্টোর করে ভেরিয়েবল, হ্যান্ড রেজ করুন দেখি। ঠিক আছে, এটাই হচ্ছে ভেরিয়েবলের একটুখানি হাই লেভেল ডেফিনেশন। হলো, তাহলে এগিয়ে যাচ্ছি। তাহলে এবার আমরা একটা ভেরিয়েবল বানিয়ে দেখি কিভাবে এটা কাজ করে। চলুন, তাহলে আমরা যাব ভিএস কোডে। ভিএস কোডে যাওয়ার পরে আমরা এবার এটাকে বানাবো। অফ করি এটাকে, এটাকে খুলি। অলরাইট, উপস, হলো। এবার আমরা এখানে ভেরিয়েবলটাকে বানাচ্ছি। তো আমি ভেরিয়েবল বানানোর জন্য দুটো নিয়ম দেখালাম, মানে দুটো নিয়ম দেখাইনি, এখনো দেখাবো। ফার্স্ট নিয়ম হচ্ছে লেট ইউজ করা। লেট হচ্ছে একটা কিওয়ার্ড। কি এটা? এটা একটা কিওয়ার্ড। কিওয়ার্ডগুলো এরকম জাভাস্ক্রিপ্টে বলুন, যে কোনো ল্যাঙ্গুয়েজে এরকম কিছু কিছু স্পেশাল কিওয়ার্ড হয়, যেই নামে এগুলো রিজার্ভ করা থাকে। অর্থাৎ যেমন আপনার ধরুন কোনো কিছু একটা পেটেন্ট করানোর মানে বোঝেন তো? পেটেন্ট, পেটেন্ট করানোর অর্থ হচ্ছে আপনার যে জিনিসটা আপনি বানিয়েছেন সেটা আপনার নামেই থাকবে। ঠিক আছে, ধরুন আপনি একটা গাড়ি আবিষ্কার করলেন, সেই গাড়ির যে মানে যে ভাবুন যে গাড়ির যে ম্যাটেরিয়াল ইউজ করেছেন বা গাড়ির যে ডিজাইনটা ইউজ করেছেন সেটাকে আপনি অন্য কারোর সাথে শেয়ার করতে চান না। আপনি চাইবেন না কখনো যে আপনার এই গাড়ির ডিজাইনটা চুরি করে কেউ আপনার কম্পিটিটর তৈরি হোক এবং সে সেই সেম গাড়ি বিক্রি করুক। আপনি তো সেটা চাইবেন না। সেই কারণে আপনি কি করবেন? সেটাকে পেটেন্ট করাবেন। পেটেন্ট করানোর অর্থ সেটা আপনারই হলো, আপনার বাইরে সেটাকে কেউ ইউজ করতে পারবে না। সেরকমই জাভাস্ক্রিপ্টের ভেতরে এই লেট হলো একটা কিওয়ার্ড, রিজার্ভড কিওয়ার্ড। রিজার্ভড কিওয়ার্ড অনেক রকমের আছে, যেমন লেট, কনস্ট, ফর লুপের ফর, তারপরে আপনার অনেক রকম এরকম অনেক পেটেন্ট মানে পেটেন্ট করানো। ভাবুন এই জিনিসগুলো আমরা নিজেদের মতো বানাতে পারি না।
তো আমি যদি লেট ইউজ করি, জাভাস্ক্রিপ্ট সবসময় ভাববে আমি একটা ভেরিয়েবল বানাবো। তো আমি লেট এইভাবে বানাতে পারি না। দেখুন আমাকে একটা এরর দিচ্ছে, কি দিচ্ছে, লেট ইজ নট অ্যালাউড টু বি ইউজড অ্যাজ আ নেম ইন লেট অর কনস্ট। কি লেখা আছে ভালো করে পড়ুন, লেট ইজ নট অ্যালাউড টু বি ইউজড অ্যাজ আ নেম ইন লেট অর কনস্ট, মানে আমি লেটের পরে লেট লিখতে পারবো না যতই আমি এটাকে একটা ভেরিয়েবল বানানোর চেষ্টা করি। ঠিক আছে, লেটের পরে লেট লিখলে আমাকে কখনো অ্যালাউ করবে না জাভাস্ক্রিপ্ট। কেন? কারণ এটা একটা রিজার্ভড কিওয়ার্ড। তো এখানে আমার লেট লিখলে আমার চলবে না, হয় আমাকে লেটের বদলে এরকম করে লিখতে হবে, আন্ডারস্কোর লেট লিখতে হবে, তাহলে এটা আমাকে অ্যালাউ করবে। এরকম একটা স্পেশাল আমাকে ক্যারেক্টার দিতে হবে, তাহলে সেটা অ্যালাউ করবে। কিন্তু জাস্ট লেটের পরে লেট দিয়ে যদি আপনি বানাতে চান, পসিবলই না, জাভাস্ক্রিপ্ট আপনাকে অ্যালাউই করবে না জিনিসটা করতে। তো আমি যদি এটাকে সেভ করি, দেখুন আমাকে একটা এরর দিচ্ছে কনসোলে, আনকট সিনট্যাক্স এরর, লেট ইজ ডিসঅ্যালাউড অ্যাজ আ লেক্সিক্যালি বাউন্ড নেম। এই লেক্সিক্যাল স্কোপ কি হয় সব জিনিসপত্র পরে পড়াবো, কিন্তু আপাতত জেনে রাখুন লেট বলে আমরা কোনো ভেরিয়েবল বানাতে পারি না, লেট নাম দিয়ে। লেট একটা রিজার্ভড কিওয়ার্ড, সেই রিজার্ভড কিওয়ার্ডটা রিজার্ভডই থাকবে, সেটা জাভাস্ক্রিপ্টে ইউজ করবে, আপনি ইউজ করতে পারবেন না। তো এখানে লেট আমি বানাবো না, আমি এখানে কি করবো, আমি এখানে নেম বলে একটা ভেরিয়েবল বানাই। হলো, এখানে দেখুন এররটা আমার গায়েব হয়ে গেছে, এখানে কোনো লাল লাইন আসছে না, মানে এটা আমার অ্যালাউড। তো সেটা হলো। তো এখানে নেম আমি কি দিচ্ছি, এখানে একটা ঐন্দিল নামে একটা নেম দিচ্ছি। এই ঐন্দিল্লা কেন দিচ্ছে, সরি, তো ঐন্দিল নামে একটা নেম দিয়েছি আমি। ওকে, তো এখানে আমার কোনো এরর নেই, কোনো কিছু নেই, তো আমার এটা কাজ করছে। আমি একটা ভেরিয়েবল বানিয়ে ফেলেছি, যার মধ্যে আমি কি স্টোর করলাম, ঐন্দিল বলে নামটাকে স্টোর করেছি। এবার আমার যদি ভেরিয়েবলের ভ্যালুটাকে দেখতে হয়, এবার আপনাদের কাছে যদি জিজ্ঞেস করি র্যাম আমাদের কি নামে এটাকে দেখছে, কে বলতে পারবে? র্যাম আমাদের ভেরিয়েবলটাকে কিভাবে দেখছে, এখন এখানে নেম বলে যে ভেরিয়েবলটা কিভাবে দেখছে, কে বলতে পারবে? অ্যাড্রেস হিসেবে। ইয়াপ, নেম কি বলে যে ভেরিয়েবলটা আমরা বানিয়েছি সেটা কিন্তু জাস্ট একটা অ্যাড্রেস হিসেবে আমাদের র্যামের ভেতরে স্টোর হয়ে আছে, যার মধ্যে ডেটা রয়েছে কি ঐন্দিল নামে ডেটাটা। তো আমি যদি এখানে প্রিন্ট করি, ধরুন কনসোল লগ করব, কনসোল ডট লগ, ঠিক আছে, কি করব, লগ করব নেম বলে এই ভেরিয়েবলটা। এখানে যে কাটা লাইনটা আসছে এটা কারণ আছে, কারণ নেম বলে একটা কিওয়ার্ড অলরেডি রিজার্ভ ছিল, যেটাকে এখন আপডেট করেনি, সেই কারণে কাটা লাইনটা আসে। এটা কোনো চিন্তা করার কারণ না, এটা আসে মাঝে মধ্যে ভিএস কোডে। সেভ করবো, দেখুন এখানে ঐন্দিল বলে নামটা প্রিন্ট হচ্ছে। যখন আমি এই যে নেম বলে ভেরিয়েবলটাকে প্রিন্ট করছি, তখন অ্যাকচুয়ালি কি হচ্ছে বিহাইন্ড দ্য সিন, আমাদের জাস্ট জাভাস্ক্রিপ্ট এই যে ভেরিয়েবলটা স্টোর আছে র্যামের ভেতরে অ্যাড্রেসটা হিসেবে, আমাকে জাস্ট ওই অ্যাড্রেসটাকে বলছে যে এই অ্যাড্রেসে যে ভেরিয়েবলের ডেটা আছে সেটাকে আমাকে দাও। তো সেটাই আমার র্যাম পাঠিয়ে দিল ডেটাটা, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি এটা। ঠিক আছে, এটা হচ্ছে উইন্দিল। কিন্তু যেহেতু জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে কাজ করে, সেই কারণে ব্রাউজার কিন্তু এই জিনিসগুলোকে বেশি হ্যান্ডেল করে। ঠিক আছে, মানে র্যাম পর্যন্ত সেটা আর পৌঁছাতে পারে না। যদি পৌঁছাতো তাহলে জাভাস্ক্রিপ্ট দিয়ে অনেক কম্পিউটার হ্যাক হয়ে যেত। ঠিক আছে, কারণ ওয়েবসাইটে বেশিরভাগ সব জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। জাভাস্ক্রিপ্ট আমরা যেটা এখন শিখছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের জাস্ট ব্রাউজার অনলি জাভাস্ক্রিপ্ট। তো এখানে র্যামের কোনো সিন আপাতত আসবে না, এটা জাস্ট আমি বললাম কেন এইভাবেই ভেরিয়েবল কাজ করে। আপাতত আমাদের কিভাবে কাজ করবে, এটা জাস্ট ব্রাউজারের ভেতরে স্টোর হয়ে আছে। যে যে নেম বলে ভেরিয়েবলটা বানালাম, এটা আমাদের আপাতত স্টোর আছে আমাদের ব্রাউজারে। ঠিক আছে, কিন্তু আপনি যদি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল বানান, তো সেটা কিন্তু র্যামের ভেতরে স্টোর হবে। আমরা কিছুদিন পরে নোড জিএস শিখবো, ভালো করে শুনবেন, কিছুদিন পরে আমরা নোড জিএস শিখবো, সেখানে কিন্তু এই র্যামের ব্যাপারটা আসবে। তখন র্যাম কিন্তু পুরো ভেরিয়েবল ম্যানেজ করবে, এবং সেই ভেরিয়েবলের ডেটাগুলো আমরা র্যাম থেকেই পাবো। কিন্তু আপাতত আমরা এই জাভাস্ক্রিপ্টটা ইউজ করছি আমাদের ব্রাউজারে, সেই কারণে আপাতত র্যামের পর্যন্ত তাকে পৌঁছাতে দেবে না। বোঝাতে পারলাম কি করছি আমরা এখানে, জাস্ট আমরা ব্রাউজার অনলি জাভাস্ক্রিপ্ট ইউজ করছি। ঠিক আছে, তো আপাতত এটাকে এইভাবেই ভাবুন। হলো, দেন আমাদের ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করলাম, করার পরে এবার একটা জিনিস আপনাদের দেখাই, যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা প্রবলেম। এই অবধি কারো কোনো প্রবলেম আছে আগে থেকে জিজ্ঞেস করিনি, কারো যদি কোনো প্রবলেম থাকে হ্যান্ড রেজ করুন। যদি কারো কোনো প্রবলেম থাকে হ্যান্ড রেজ করুন, যদি না থাকে একবার হ্যান্ড রেজ করুন, তাহলে এবার যদি বোঝাতে পেরে থাকি। ঠিক আছে, হ্যান্ড রেজ করুন যারা যারা বুঝতে পেরেছেন, একটু কষ্ট করতে হবে, নাহলে বুঝতে পারবো না সবাই ঘুমাচ্ছে কি ঘুমাচ্ছে না। হ্যান্ড রেজ করুন যারা যারা বুঝতে পেরেছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে এবার যে জাভাস্ক্রিপ্টের প্রবলেমটার কথা বলছিলাম, যেটা হচ্ছে কি প্রবলেম, যেটা হচ্ছে টাইপ চেকিং এর প্রবলেম। ভালো করে দেখুন কি বলছি। জাভাস্ক্রিপ্ট কি বললাম, একটা উইকলি টাইপ ল্যাঙ্গুয়েজ, মানে তার মধ্যে আমরা বিভিন্ন রকমের আমের ভেতরে আমের বাক্সে তরমুজ রাখছিলাম আমরা আগের যেমন, সেরকম করে কিন্তু এখানে এই যে নেম বলে ভেরিয়েবলটা বানিয়েছি, এখানে এই যে নেম বলে ভেরিয়েবলের মধ্যে কি আছে, ঐন্দিল বলে নামটা আছে। কিন্তু আমি নেম বলে ভেরিয়েবলের মধ্যে এই লাইনের পরেই আমি এর মধ্যে একটা নাম্বার রাখতে পারি। কিভাবে? যদি আমি এখানে নেম ইকুয়াল টু দিই, ঠিক আছে, ইকুয়াল টু দিয়ে যদি আমি এখন 20 লিখি এর মধ্যে, ঠিক আছে, এখানে আমি কি করছি বলে দিই আগে, আমি ভেরিয়েবলটাকে একবারই ডিক্লেয়ার করেছি, নেম বলে ভেরিয়েবলটাকে এখানে ডিক্লেয়ার করে
তার মধ্যে আমি ঐন্দিল বলে নামটাকে লিখে রেখেছি। এটা জাস্ট এক লাইনে ডিক্লেয়ার, তার সাথে আমি ডেফিনেশনটা, অর্থাৎ আমি ভেরিয়েবলটাকে বানিয়ে তার মধ্যে ডেটাটাকে এক লাইনে স্টোর করেছি। এটাকে কিন্তু 2 লাইনেও করা যায়। কিভাবে করা যায়? আমি যদি এখানে জাস্ট লেট নেম লিখে রাখি, আর নেম লিখে ইকুয়াল টু দিয়ে যদি 20 লিখি, তাহলে এবার যদি আমি প্রিন্ট করি দেখবেন এখানে 20 লেখাটা আসবে। কারণ আমি প্রথমে ভেরিয়েবলটাকে বানিয়েছি, বানানোর পরে এটাকে আমি ডেটাটাকে এর মধ্যে স্টোর করাচ্ছি। এটা 2 লাইনের প্রসেস হচ্ছে। কিন্তু যদি এটাকে এক লাইনে করতে হয়, আপনি এভাবে করুন, এক লাইনে হয়ে গেল। ঠিক আছে, এবার যদি সেভ করি, তাও দেখবেন এখানে 20 প্রিন্ট হচ্ছে। কেন প্রিন্ট হচ্ছে? আমার তো এখানে নেমের ভেতরে রাহুল লেখা থাকার কথা, কিন্তু নেক্সট লাইনেই দেখুন আমি এখানে নেমটাকে আপডেট করেছি 20 লিখে। নেক্সট লাইনেই রাহুলটাকে বাদ দিয়ে আমি জাস্ট ডেটাটাকে আপডেট করে দিয়েছি, অর্থাৎ রাহুল ছিল আগে, জাস্ট ডেটাটাকে আপডেট করে আমি এর মধ্যে 20 বানিয়ে দিয়েছি এটাকে। সেই কারণে আমি যখন এটাকে প্রিন্ট করছি, সেই কারণে আমার দেখুন এখানে এটা 20 প্রিন্ট হচ্ছে। যদি আমি এই যে 20-র আগে যদি আমি এখানে একটা কনসোল লগ লাগাই, ভালো করে দেখবেন, এখানে যদি আমি নেমটাকে প্রিন্ট করি, এবার জিনিসটাকে ভালো করে লক্ষ্য করুন কি প্রিন্ট হবে। সেভ করি, দেখুন প্রথম কনসোল লগ যেটা আসলো সেটাই রাহুল আছে, কিন্তু যেই এই লাইনটা এক্সিকিউট হলো তখনই নেমের ভেতরে আমার 20 স্টোর হয়ে গেছে। কেন? কারণ আমি ডেটাটাকে আপডেট করে দিয়েছি এখানে। বুঝতে পারলাম? এখানে জাস্ট ডেটাটা আমার আপডেট হয়ে গেছে। তো আমি রাহুলের মানে যে নাম ছিল রাহুল, তার মধ্যে আমি হঠাৎ করে একটা নাম্বার লিখে দিয়েছি। এটা জাভাস্ক্রিপ্ট অ্যালাউ করে, এটা একটা সব থেকে বড় প্রবলেম। বুঝতে পেরেছি? তো এটাকে কিভাবে আমরা ভালো করে মানে এটা থেকে বাঁচবো, তো এটা আপনার নিজের মনে রাখতে হবে যে কোন ভেরিয়েবল আপনি কি স্টোর করছেন। যদি আপনার নেম বলে ভেরিয়েবল থাকে, তার মধ্যে আপনি নামই স্টোর করবেন। তো এখানে রাহুল ছিল, আমি এটাকে ঐন্দিল করে দিই, সেভ করব। এবার দেখুন প্রথমে রাহুল আসছে, তারপরে ঐন্দিল আসছে। ঠিক আছে, তো আপনার এটা মনে রাখতে হবে যে কোন ভেরিয়েবলে আপনি কি স্টোর করেছেন। কোনোটায় নাম্বার থাকলে তার মধ্যে নাম্বারই রাখতে হবে। তো একটা প্রবলেম দেখি, ধরুন আমি এখানে একটা ভেরিয়েবল বানাচ্ছি, লেট ধরুন নাম্বার 1। ঠিক আছে, নাম্বার 1 বলে একটা ভেরিয়েবল বানালাম যার মধ্যে 10 আছে, তার মধ্যে আমি আরেকটা বানালাম নাম্বার 2 যার মধ্যে 20 আছে। এবার আমি আরেকটা ভেরিয়েবল বানাচ্ছি যার মধ্যে কি লিখেছি, নাম্বার 1 প্লাস নাম্বার 2, অর্থাৎ এই ভেরিয়েবল তার সাথে আমার এই ভেরিয়েবল দুটোকে আমি যোগ করছি। এই যে এটাকে বলা হয় একটা অ্যারিথমেটিক অপারেটর। যদি আমি এখানে রেজাল্টটাকে প্রিন্ট করি, এবার কনসোল লগ, আমার এআই সাথ দিচ্ছে না, এক সেকেন্ড, কনসোল ডট লগ, আমি কি করবো, রেজাল্টটাকে প্রিন্ট করবো, সেভ করবো। দেখুন 20 আর 10 30 হওয়ার কথা, 30ই আমার হয়েছে। কোনো কারণে, এবার ভাবুন, কোনো কারণে আপনার কোডের ভেতরে কি হচ্ছে, আপনার কোডের ভেতরে একটা ভুল করে আপনি লিখে ফেলেছেন কি, এক সেকেন্ড, ভুল করে আপনি নাম্বার 1-এর ভেতরে আমি একটা নাম স্টোর করে দিয়েছি। ধরুন আমি এখানে নাম্বারের জায়গায় আমি এখানে কি স্টোর করেছি, নাম। এটা তো অ্যালাউ হওয়ার কথা নয়, কারণ কি, আমি তো এখানে যোগ করছি। কোনো নামের সাথে কি কোনো নাম্বার যোগ করা যায়? হ্যাঁ কি না দেখি, একটু লিখুন দেখি। কোনো নামের সাথে কোনো নাম্বারকে কি আমরা যোগ করতে পারি, হ্যাঁ কি না? এখানে চ্যাট বক্সে আমাকে লিখে দিন। আমি প্রথমে একটা ভেরিয়েবল বানালাম কি নামে, এখানে ভেরিয়েবল বানালাম নাম্বার 1, তার মধ্যে আমি কি রেখেছিলাম, 10 বলে নাম্বার রেখেছিলাম। কিন্তু তার পর মুহূর্তে আমি নাম্বার 1-এর মধ্যে আমি কি একটা নাম স্টোর করে দিয়েছি। এটা কি আমার জাভাস্ক্রিপ্টে অ্যালাউ করার কথা, মানে সরি, এটা কি আমার হওয়ার কথা কখনো যে এটার একটা অ্যান্সার আমরা পাবো? 3 জন লিখেছেন না, ওকে, তো এটা আমরা পাবো না অ্যান্সার। কিন্তু এবার একটা মজার জিনিস দেখাই, যদি আমি এটাকে সেভ করি, কি আসবে দেখুন, এখানে লেখা আসছে ঐন্দিল 20। মানে কি, এখানে আমার নাম্বার, যে নাম্বার 1-এর মধ্যে আমি স্ট্রিং রেখেছি, সেই স্ট্রিংটা আমার এখানে অ্যাড করে দিয়েছে নাম্বার 2-র সাথে। অ্যাড করে দিয়েছে বলতে এটাকে পুরোটাকে একটা স্ট্রিং বানিয়ে দিয়েছে আমাকে। ঐন্দিল 20 যেই লেখাটা আসছে, এটা কিন্তু একটা স্ট্রিং, এটা কিন্তু কখনো একটা নাম্বার না। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্ট কি করে, যদি আপনার এরকম কোনো স্ট্রিং এর সাথে নাম্বার পায়, সেটাকে দুটোকে একসঙ্গে জুড়ে একটা স্ট্রিং বানিয়ে দেয়। এবার জাভাস্ক্রিপ্টের ভেতরে একটা কিওয়ার্ড, আপনাকে নতুন একটা কিওয়ার্ড শেখাবো, সেটাকে বলা একটা টাইপ অফ অপারেটর। কি অপারেটর? টাইপ অফ। মানে কি, কনসোল লগের ভেতরে যে আপনি রেজাল্ট প্রিন্ট করছেন, তার মধ্যে আপনি টাইপ অফ এরকম করে লিখে একটা স্পেস দিন, টাইপ অফ রেজাল্ট। যদি এটাকে আপনি সেভ করেন, এখানে দেখবেন লেখা আসছে কি, স্ট্রিং। মানে কি, টাইপ অফ অপারেটর ইউজ করা হয় অ্যাকচুয়ালি ভেরিয়েবলের টাইপ চেকিং এর জন্য, অর্থাৎ কোন ভেরিয়েবলের মধ্যে কোন ধরনের ডেটা আছে সেটা আমরা এই টাইপ অফ অপারেটর দিয়ে চেক করি। তো এখানে আমার কি প্রিন্ট হচ্ছে দেখুন, রেজাল্ট প্রিন্ট হচ্ছে। আমি যদি এই লাইনটাকে আমি যদি কমেন্ট আউট করে দিই, অর্থাৎ যেখানে আমি একটা নাম্বারের বদলে একটা স্ট্রিং স্টোর করছিলাম, অর্থাৎ নাম স্টোর করছিলাম, যদি এটাকে আমি এবার সেভ করে দেখুন, এটা নাম্বার দেখাবে এখন। কারণ কি, আমি এখানে আপডেট করিনি আমার ভ্যালুটাকে, আমি এটাকে কমেন্ট আউট করে রেখেছি। এখন আমার জাস্ট নাম্বার 1 নাম্বার 2 যোগ হচ্ছে, রেজাল্ট আমার কি আসছিল, 30 আসছিল। সেই কারণে আমার এখানে যদি টাইপ অফ চেক করি, রেজাল্টের টাইপ অফ কি আসছে দেখুন, এখানে নাম্বার আসছে। টাইপ অফ দিয়ে আপনি এরকম চেক করতে পারবেন যে কোন ভেরিয়েবলে কি ধরনের ডেটা আছে। ঠিক আছে, তো এখানে আমার কি আছে, একটা নাম্বার আছে। যদি আমি এই লাইনটাকে আবার আমি আনকমেন্ট করে দিই, যদি এবার সেভ করি, দেখুন এখানে এটা চেঞ্জ হয়ে যাবে একটা স্ট্রিং এ।
মানে কি ওইন্দিলের সাথে নাম্বার 2 যোগ করছে, রেজাল্ট কি আসছিল ওইন্দিল 20। আমি এখানে কমা দিয়ে সেটাকেও প্রিন্ট করে দেখাতে পারি। সেভ করব, এটা একটা স্ট্রিং, কমা দিয়ে আমি রেজাল্টটাকে প্রিন্ট করেছি যেটা হচ্ছে ওইন্দিল 20। যদি আমি এটাকে কমেন্ট আউট করে দিই, এবার দেখুন কি আসবে, নাম্বার তার সাথে আমার 30। বোঝাতে পারলাম কি করছি? ক্লিয়ার? হ্যান্ড রেজ করুন যাদের যাদের ক্লিয়ার, যাদের যাদের ক্লিয়ার না হ্যান্ড রেজ করুন। ক্লিয়ার যাদের যাদের ক্লিয়ার হয়ে গেছে, খুব ইজি, কিছু আরেকবার না। বোঝান। আরেক আরেকবার আরেকবার বোঝান। শুভকাবু কিছু বলছেন, আরেকবার বলবো তাই তো? ওকে, কোনটা বলবো একবার সেটা বলুন একবার। ওই যে আগে যেটা যেটা এখনই বললেন সেটা। টাইপ অফ, তাই তো? হুম। টাইপ অফ হচ্ছে একটা টাইপ চেকিং অপারেটর। মানে কি, টাইপ অফ দিয়ে আমরা ভেরিয়েবলের মধ্যে কোন ধরনের ডেটা রয়েছে, অর্থাৎ ডেটা 3 প্রকারের হয় জাভাস্ক্রিপ্টের ভেতরে, আরও আছে কিন্তু মেনলি 3 প্রকারের হয়। সেটা হচ্ছে স্ট্রিং, স্ট্রিং মানে এরকম নাম একটা, মানে যেখানে আমার ক্যারেক্টার থাকবে অর্থাৎ অ্যালফাবেট থাকবে ইংলিশের নাম, এরকম একটা হচ্ছে একটা স্ট্রিং। তারপরে হচ্ছে একটা নাম্বার, যেমন 30, 20, 10, এগুলো হচ্ছে একটা নাম্বার। তো এখানে একটা সিম্পল ডিফারেন্স যেটা হচ্ছে, যেগুলো কোটেশনের মধ্যে থাকবে সেটা হচ্ছে একটা স্ট্রিং, যেটা কোটেশনের বাইরে থাকবে একটা নাম্বার থাকবে সেটা একটা নাম্বার। আর একটা হচ্ছে বুলিয়ান, বুলিয়ান মানে হচ্ছে ট্রু আর ফলস, যেটা আমরা এখনো দেখিনি। তো এই টাইপ অফ অপারেটর কি করে, টাইপ অফ অপারেটর আমাদের বলে দেয় যে ভেরিয়েবলের মধ্যে কোন ধরনের ডেটা রয়েছে। তো এখানে আমার রেজাল্টের ভেতরে কোন ধরনের ডেটা থাকার কথা, এখানে দেখুন আমি এটাকে প্রিন্ট করছি, আপাতত আমার এখানে এটা ভাবুন লাইনটা নেই, এটা হচ্ছে একটা কমেন্ট করা হয়েছে, মানে এখানে এই লাইনটাকে আমি বাদ দিয়ে দিয়েছি কোড থেকে। ঠিক আছে, তো এই কমেন্ট করার পরে এখন আমি যদি চেক করি, দেখবেন এখানে নাম্বার আর 30 প্রিন্ট হচ্ছে। মানে কি, রেজাল্টের টাইপ কি, একটা নাম্বার, কারণ এর মধ্যে 30 স্টোর হয়ে আছে, এই যে 10 + 20 30 স্টোর হয়ে আছে। যদি আমি এই লাইনটাকে এক্সিকিউট করাই, যেখানে আমি নাম্বারটাকে আপডেট করছি, নাম্বার 1 যেটা ছিল তার মধ্যে 10 স্টোর হয়েছিল, কিন্তু ওর মধ্যে আমি হঠাৎ করে নাম্বার কি স্টোর করছি, একটা স্ট্রিং, যেহেতু এটা কোটেশনের মধ্যে আছে। এবার যদি এটাকে আমি সেভ করি, দেখুন এখানে আমার হঠাৎ করে 30 চেঞ্জ হয়ে এটা আমার কি হয়ে গেল, একটা ওইন্দিল 20 বলে লেখা আসছে। কারণ কি, এখানে ওইন্দিল লেখাটা আপডেট হয়ে গেছে, তার সাথে নাম্বার 2 অর্থাৎ যেটা আমার 20 আছে, দুটোকে যোগ করে একটা স্ট্রিং বানিয়ে দিয়েছে এখানে ওইন্দিল 20। সেই কারণে টাইপ অফ রেজাল্ট আমি করছি, এটা আমাদের কি আসছে, একটা স্ট্রিং, আর আমাদের রেজাল্ট কি প্রিন্ট করছে, যে অ্যাকচুয়াল আমাদের রেজাল্ট সেটা। বলতে পারলাম শুভঙ্কর বাবু? কোথায় আছেন দেখি একটুখানি, ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, তো যাদের যাদের ক্লিয়ার একটুখানি এবার হ্যান্ড রেজ করুন দেখি ফাইনালি। অলরাইট, ঠিক আছে। তো এটা গেল আমাদের ভেরিয়েবলের ডিক্লারেশন, তার সাথে ডেফিনেশন। ডিক্লারেশন মানে কি, ডিক্লারেশন হচ্ছে এই পার্টটা যেখানে আমার কোনো ডেটা নেই, এটা হচ্ছে ভেরিয়েবলের ডিক্লারেশন। কিন্তু যেই আমি ইকুয়াল টু দিয়ে কিছু লিখছি, এটা হয়ে যাচ্ছে ভেরিয়েবলের ডেফিনিশন। ঠিক আছে, এগুলো আপনার মনে না রাখলেও চলে, বাট মনে রাখা ভালো। ডিক্লারেশন আর ডেফিনিশন মানে ডিক্লেয়ার করা মানে জাস্ট ভেরিয়েবলটাকে বানানো, তার মধ্যে যে এটাকে আপনি ডেটা স্টোর করছেন সেটা হচ্ছে ভেরিয়েবলের ডেফিনিশন, মানে ভেরিয়েবলের মধ্যে কোন ধরনের ডেটা রয়েছে, কি রয়েছে সেটা। ডিক্লারেশন প্লাস ডেফিনিশন, ঠিক আছে। তো এটাকে আপাতত মাথা থেকে বের করে দিন, পরবর্তী জিনিসে আমরা দেখব। এটা হলো আমাদের সিম্পল একটা জাভাস্ক্রিপ্টের কোড, একটা দুটো নাম্বারকে একসাথে যোগ করার। ঠিক আছে, এটা হলো লেট দিয়ে, লেট লেট বলে একটা কিওয়ার্ড হয় যেটা দিয়ে আমরা ভেরিয়েবল বানাই। এরকম আরও একটা কিওয়ার্ড আছে, যার নাম কি, যার নাম হচ্ছে একটা কনস্ট। কোথায় গেল, লেট আমরা ইউজ করেছি, এবার আমরা ইউজ করব কনস্ট। ঠিক আছে, কনস্ট কথার অর্থ কি, কনস্ট মানে হচ্ছে একটা কনস্ট্যান্ট। জাভাস্ক্রিপ্টে কনস্ট্যান্ট বা অঙ্কে কনস্ট্যান্ট বলতে জানা আছে কারো? অঙ্কে কনস্ট্যান্ট কাকে বলে, এনিওয়ান? শোনা স্যার কোন নির্দিষ্ট ভ্যালু আছে? জানি স্যার, বলুন শঙ্করবাবু বলুন। যেমন পাই 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 এর ভ্যালু কনস্ট্যান্ট? হ্যাঁ কনস্ট্যান্ট, অবশ্যই, হ্যাঁ তার ভ্যালু চেঞ্জ করা যায় না। 5/7 ওটা ওটা একদম কনস্ট্যান্ট বলতে বোঝায় ওই ভ্যালু ওয়ান টু সবসময় থ্রি একই থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু। ভ্যালুর মান একই, ঠিক আছে, তো অনেকে অনেক ভ্যালুটা কিছু একই বললেন। থাকবে এবার 22/7। এবার আমরা করছি কনস্ট। ঠিক আছে, কনস্ট কিওয়ার্ড। কনস্ট কিওয়ার্ড হচ্ছে আমাদের কি, কনস্ট কথার অর্থ হচ্ছে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে হচ্ছে বাংলা যদি মানে বোঝাই, কনস্ট কথার বাংলা মানে হচ্ছে কনস্ট্যান্ট, মানে সরি 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 যার ভ্যালু চেঞ্জ করা যায় না। মানে কি, কনস্ট মানে আমি একটা ভেরিয়েবল বানাবো কনস্ট দিয়ে, যার ভ্যালু যখন মানে তখন যে ভ্যালুটা আমি তার মধ্যে রাখবো সেটা আমরা আর চেঞ্জ করতে পারবো না। কেমন করে, কি বলছি, লেট দিয়ে আমরা একটা ভেরিয়েবল বানিয়ে তাকে আমরা আপডেট করছিলাম এখানে, কিন্তু কনস্ট দিয়ে যদি সেম জিনিসটা করি, ধরুন এখানে কনস্ট দিয়ে নাম্বার 1 10 লিখেছি, ঠিক আছে, কিন্তু আমি যদি নাম্বার 1টাকে আমি এখানে চেঞ্জ করার চেষ্টা করি, দেখুন আমি এখানে এরর দেবে নাম্বার 1 ইকুয়াল টু, ধরুন এখানে ওইন্দিল, এখানে আমরা এরর দেখতে পারছি না।
কিন্তু যেই এটাকে সেভ করব, এখানে দেখুন একটা এরর এসছে। কি এরর এসছে? অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। মানে কি? মানে আমার এখানে যে ডেটাটা রয়েছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারবো না নিচে। এটা হচ্ছে কনস্টের মানে। কনস্ট মানে কনস্ট্যান্ট, যার ভ্যালু চেঞ্জ করা যায় না। যার ভ্যালু তখন মানে যখন আমরা তার ভ্যালুটা ডিফাইন করব, ঠিক আছে, কনস্টের মধ্যে যে ভেরিয়েবলটা বানাবো তার মধ্যে যে ভ্যালুটা আমরা তখন রাখবো সেটাই আমাদের রাখতে হবে, সেটাকে আমরা পরে গিয়ে আপডেট করতে পারবো না। সেটাই হচ্ছে কনস্ট বা কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে যতবারই ট্রাই করি এখানে সেই ততবারই এররটা পাবো। সেভ করব, দেখুন এখানে আমার এররটা দিচ্ছে টাইপ এরর। টাইপ এরর মানে আমাদের টাইপ চেকিং এ এরর আসছে, যে আমরা কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল বানাইছি কিন্তু তাকে আমরা আপডেট কি করে করছি, ওটা তো পসিবল না, জাভাস্ক্রিপ্ট তো সেটা আমার অ্যালাউ করবে না। তো সেখানে এই এররটাই দিচ্ছে, অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল, এটা একটা এরর। তো আমরা এখানে এটাকে করতে পারবো না, কিন্তু বাদ বাকি সব অপারেশন আমার হবে। ধরুন এখানে নাম্বার আমি 2 বানাবো, কনস্ট নাম্বার 2 ইকুয়াল টু 20। এখানে রেজাল্ট বলে ভেরিয়েবল বানাবো, নাম্বার 1 নাম্বার 2। দেখুন এখানে সবকিছু প্রিন্ট হচ্ছে ঠিকঠাক। ঠিক আছে, আমি যদি এখানে সিম্পলি একটা প্লাস দিয়ে দিই, এটা জাভাস্ক্রিপ্ট অ্যালাউ করে। দেখুন নাম্বার 1 প্লাস নাম্বার 2 সেভ করবো, এখানে 30 প্রিন্ট হচ্ছে। মানে যেভাবে আমরা আগে কাজ করছিলাম সেভাবেই সবকিছু হবে, বাট আমরা এখানে ভ্যালু আপডেট করতে পারবো না, অর্থাৎ নিচে আমরা এই ভ্যালুটা আপডেট করতে পারবো না। তো এটা একটা খুব ভালো জিনিস। সেই কারণেই অনেকে কোয়েশ্চেন করে, স্যার লেট দিয়েও তো ভেরিয়েবল বানানো যায়, তাহলে আপনি পরে গিয়ে কেন কনস্ট ইউজ করেন বারবার? আমি পার্সোনালি কনস্ট বেশি ইউজ করি। কেন? কারণ জাভাস্ক্রিপ্টে টাইপ চেকিং নেই, আগেও বলেছি। সেই কারণে কনস্ট দিয়ে আপনি যে ভেরিয়েবলটা বানাবেন সেটাকে আপনি পরে গিয়ে অন্য ভ্যালু আপডেট করতে পারবেন না। ঠিক আছে, এর অনেক ড্রব্যাকও আছে, অর্থাৎ এর প্রবলেমও আছে, সেগুলো পরে ডিসকাস করবো একসাথে। বাট কনস্ট আর লেটটাকে আপাতত জেনে রাখুন, কারণ ভেরিয়েবল দিয়ে আস্তে আস্তে আমরা কোড শুরু করব। তো এটাকে যদি টাইপ অফ করেন, অর্থাৎ এখানেও একটা টাইপ অফ অপারেটর লাগিয়ে দেখুন কি আসে। টাইপ অফ, আরে সেভ করব, এখানে নাম্বার আসছে, নাম্বার তার সাথে 20। ঠিক আছে, যেহেতু এখানে নাম্বার 1 প্লাস নাম্বার 2 এভাবে এখানে হচ্ছে না। এখানে কেন হচ্ছে না বলবো, কারণ এখানে আমাদের এইভাবে অ্যারিথমেটিক অপারেটর কাজ করে না। টাইপ অফ যদি নাম্বার করেন, এখানে জাস্ট নাম্বার 1 সেভ করব, দেখুন এখানে নাম্বার আসছে, যেহেতু এর মধ্যে একটা নাম্বার স্টোর হয়ে আছে। যদি আমি এর মধ্যে একটা স্ট্রিং স্টোর করি, দেখুন এটা চেঞ্জ হয়ে গেল একটা স্ট্রিং এ, যেহেতু আমি নাম্বারটাকেই একটা দুটো কোটেশনের মধ্যে রেখে দিয়েছি, তাহলে আমার এটা একটা স্ট্রিং এ চেঞ্জ হয়ে যাবে সঙ্গে সঙ্গে। বোঝাতে পেরেছি? যদি বোঝাতে পেরে থাকি একবার হ্যান্ড রেস করে দিন। এখানেই আজকে আমরা টপিকটাকে শেষ করব। বোঝাতে পেরেছি কনস্ট আর লেট? ঠিক আছে, নেক্সট দিন কি কি হবে বলে দিই। নেক্সট দিন আস্তে আস্তে ভেরিয়েবলটাকে আমরা আরো ভালো করে দেখব, তার সাথে আমরা অনেক নতুন নতুন প্রোগ্রাম বানাবো যেখানে আমরা ইনপুট নেব, সেখানে আমরা ইউজার থেকে ইনপুট নিয়ে সেটাকে আমরা প্রিন্ট করাবো অ্যালার্টের মাধ্যমে। তো অনেক নতুন নতুন জিনিসপত্র আছে, ঠিক আছে, সেগুলো আস্তে আস্তে দেখবো এবং তার ডেপথেও সবকিছু আস্তে আস্তে দেখবো। ঠিক আছে, তো এই দিয়েই আজকের ক্লাসটা এখানে শেষ করছি। যদি কোনো ইমপ্রুভমেন্টের দরকার হয় আমাকে বলুন, বা গ্রুপে দিতে পারেন, বা আমাকে পার্সোনালি চ্যাট মানে টেক্সট করতে পারেন, যেগুলো স্যার ভালো হয় করলে সেটা আমি চেষ্টা করবো ইমপ্লিমেন্ট করার। চেষ্টা কি করবো, অবশ্যই করবো। তো আজকের ক্লাস এই নোটে শেষ করছি, তো পরের দিনের ক্লাসে দেখা হবে। স্যার তো হ্যাঁ বলুন, স্যার বলুন বলুন দেবশ্রী ম্যাম। স্যার তখন আমি যেটা বলতে চাইছিলাম আসলে হ্যাঁ এবার, কারেন্ট চলে হ্যাঁ এবার গেছে। বলুন, এবার বলুন। হ্যাঁ, তো প্রবলেম হচ্ছে এটাই, আপনি বলছিলেন না যে দেরি করে ক্লাসে জয়েন করলে বা কোনো কারণে যদি ক্লাসে জয়েন না করি তো সেগুলো আপনি নোট করবেন। তো সেক্ষেত্রে ধরুন আমাদের এখন তো এরপরে তো ঝড় বৃষ্টির সময় আসছে, তো কারেন্ট না থাকলে তো প্রবলেম, আর মোবাইলে নেট চলে না ঠিক করে, তখন সেটা কি তো করবো আমারও স্যার? সেটা তো আমারও প্রবলেম, কারণ আমার এখানে খুব বেশি ঝড় বৃষ্টি হয়। ঝড় এবার আমি বৃষ্টির সময় বলছি না যে হলেই আপনারা, প্রবলেম সেই ভীষণ। প্রবলেমটা যখন হবে তখন অবশ্যই তাকে ছাড় দেওয়া হবে, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। কিন্তু যারা ডেইলি হ্যাঁ, ডেইলি লেট করে ঢোকে, যেমন আমি নামটা বলছি না কিন্তু আচ্ছা অনেকেই আছে, আপনিও সেটা নোটিস করবেন কিছুদিন পর পর, তাদের আচ্ছা নিয়ে একটা বুঝেছি। প্রবলেম। আপনি তো ডেইলি ক্লাস করেন, আপনার নিয়ে কোনো অবজেকশন থাকার কথাই নয়, ঠিক আছে, কিন্তু যারা একেবারেই ডেইলি ক্লাস করে না বা যারা একেবারেই লেটে ঢোকে প্রত্যেক দিন, তাদের তো ক্ষমা করা যায় না। সেটা আপনিও নিজেই বলুন, ক্ষমা করা যায় কিনা? হ্যাঁ সে তো স্যার ঠিক আছে, আমি জাস্ট আমার ইস্যুটা বলে রাখলাম। অবশ্যই অবশ্যই, সেটা আমারও ইস্যু। আমার এখানে কারেন্ট গেলে মানে মিনিমাম যদি রাত্রে কারেন্ট যায়, পরের দিন সকালে গিয়ে কারেন্ট আসে। সেই কারেন্ট কারণেই চলে গেলে আমার এখানেও প্রবলেম হয় ওটার, ওই হুম, জন্যই বলে রাখা আর কি, আমি ওটা চেষ্টা ওটা করছি প্রবলেম হয়। সোলারের দিকে যাওয়ার। হুম। ঠিক আছে, তো ওটা নিয়ে কোনো চিন্তা নেই, ওটা একটা ন্যাচারাল কজ, তো ওখানে কোনো চিন্তাই করার কারণ নেই, ওটা অবশ্যই আমরা স্যাক্রিফাইস করবো। ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক। আর কারো কিছু বলার থাকলে বলুন। এনিওয়ান? আমি রেকর্ডিংটা স্টপ করছি। ওকে, আজকে রেকর্ডিং এখানে শেষ। স্টপ।